তো সেই ক্লাসটা ছিল আসলে মূলত ওরিয়েন্টেশন পরিচিতিমূলক। তো আমরা আজকের ক্লাস দিয়ে মূলত শুরু করব। আচ্ছা, তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডাটা এন্ট্রি কনসেপ্ট। তো একদম শুরুতে আপনারা কি ক্লাসের মডিউলটা সবাই পেয়েছেন কিনা? আমাদের ক্লাসের যে মডিউলটা, এটা কি সবাই পেয়েছেন? জি, আমাদের ক্লাসের মডিউলকে আমরা সবাই পেয়েছি। না। আচ্ছা, আমাদের যে গ্রুপ, আপনার যে গ্রুপটার ভিতর নিচে গেলে এখানে থাকার কথা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ক্লাসের মডিউল, অ্যাডভান্স ডাটা এন্ট্রি ব্যাচ 4 to 5। এই যে ব্যাচটা, এই ব্যাচের ভিতরে আজকে ক্লাসের লিংক দেওয়া হলো। এটার একদম নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন যে ক্লাসের যে মডিউলটা, কি কি সিলেবাস বা কি কি আলোচনা করা হবে বা আলোচনা করা উচিত, সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এবার একটু কাইন্ডলি আপনারা আপনাদের যে গ্রুপটা ছিলেন, যে গ্রুপটা হচ্ছে আপনারা ক্লাসের লিংকটা পেলেন। তো এইটা হচ্ছে আমরা ক্লাসের যে গ্রুপটা আছি সেখানে একটু রিলোড দিব। ক্লাস অনেক সময় হয় যে আপনি 9টার 10 মিনিট আগে গ্রুপে আছেন, তো ওই সময় লিঙ্কটা দেওয়া হয় নাই, একটু পরে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার রিলোড দিয়ে এখানে কিন্তু লিঙ্কটা কালেক্ট করে নিব। তো এক্স্যাক্টলি সেম টাইমে না হইতে পারে, একটু আগে পরে হতে পারে। তো এই গ্রুপটায় কানেক্ট থাকবেন আপনারা। এই গ্রুপের ভিতরেই আমরা লিঙ্কটা শেয়ার করব। আর আজকে একটা মেসেঞ্জার গ্রুপ করে নিব। আপনাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে? না, করা জি হয়নি। হয় নাই? আচ্ছা, জি যেহেতু না। তাহলে আমরা আজকে একটা মেসেঞ্জার গ্রুপও করে নিব। এটা শুধুমাত্র সাপোর্টের জন্য, আনঅফিশিয়াল। তো যেখানে হচ্ছে আমাদের ক্লাসের আলোচনাগুলো আমরা এখানে সুন্দরভাবে করতে পারি। তো আমরা মডিউল অলরেডি গত ক্লাসে আমরা মডিউলটা দেখেছিলাম, এবং ক্লাসে কি কি আলোচনা হওয়া দরকার সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা প্রথম ক্লাসে টপিকস নিয়ে আলোচনা করব, এবং দেন আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ডাটা এন্ট্রির আরো বিভিন্ন বিষয়গুলো জানবো। তো একদম ফার্স্ট অফ ক্লাস আমাদের আলোচনা হলো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এটা একটা ডাটা এন্ট্রি কোর্স। ডাটা এন্ট্রি আমরা কেন শিখতেছি, যদি আপনাদের এখানে কোয়েশ্চেন করা হয় যে ভাই আপনি বা ম্যাডাম আপু আপনি ক্লাসটা কেন করছেন, তো সবার একটাই অ্যান্সার হবে যে না, আমরা হচ্ছে ফ্রিল্যান্সিংটা করতে চাই। তো আমি আমার সময়টাকে ইনভেস্ট করে অনলাইন থেকে কিছু আয় করতে চাই, এটাই হলো আমার উদ্দেশ্য। তো এটার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত, বা উদ্দেশ্য এটা হওয়া দরকার, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। আপনি ফ্রিল্যান্সিং জগৎ, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনারা অনেকেই কোয়েশ্চেনটা করেন যে ফ্রিল্যান্সিং আসলে রিয়েল কিনা, ফ্রিল্যান্সিং কতটুকু পসিবল। তো আজকে আসলে এই সব বিষয় প্লাস এমএস ওয়ার্ড এটা নিয়ে আলোচনা হবে, কি শেখা জরুরি, কি শিখতে হবে, এটা নিয়ে মূলত আজকের আলোচনাগুলো হবে। তো ডাটা এন্ট্রি জিনিসটা কি, মার্কেট প্লেসে পসিবিলিটি কি, বা আপনি যদি ফ্রিল্যান্সিংটা আসলে ভালো মতো শিখেন, আসলে এটা ডেডিকেশন দেন, তাহলে আসলে। আচ্ছা, কাইন্ডলি একটু মাউথ স্পিকারটা মিউট করে নেই, যাদের মাউথ স্পিকার অন আছে কাইন্ডলি মিউট করে নেন। যখন কোনো কোয়েশ্চেন করবেন তখন আনমিউট করে কথা বলবেন, কথা শেষ হয়ে গেলে সাথে সাথে আবার মিউট করে নেবেন। যদি আমার কথার মাঝখানে বা আমাদের আরো মেন্টর আপনাদের সাথে কানেক্ট হতে পারে, তো কোনো মেন্টর আপনাকে ক্লাস নিচ্ছে এমন অবস্থায় যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এখানে গেলেই দেখবেন এখানে রাইজ ইওর হ্যান্ড একটা অপশন আছে, হ্যান্ডস। এই রাইজ হ্যান্ড, বা মোবাইলেও রাইজ হ্যান্ড নামে অপশন আছে। এটা ক্লিক করার মানে হলো আমি কিছু বলতে চাচ্ছি, যেখানে লেখা আসছে সাইদ আমিন ওয়ান্ট টু সে সামথিং। তো আপনি যদি কোনো কিছু বলতে চান আপনি এখানে রাইজ ইওর হ্যান্ড করবেন। চ্যাট বক্স ওপেন আছে, কারোর যদি মাউথ স্পিকারে প্রবলেম থাকে তাহলে আমরা মাউথ স্পিকারের জায়গায় এখানে ইন চ্যাট মেসেজ বা ইন কল মেসেজেস আমরা এখানে মেসেজ পাঠিয়ে দিব। এবং ক্লাসে সবাইকে পার্টিসিপেট করতে হবে বা করা উচিত। এখানে একজন রিপ্লাই দিল আরেকজন দিল না বা এরকম না। যেহেতু একটা ফ্রিল্যান্সিং কোর্স এবং অনলাইনে ক্লাসটা হচ্ছে, তো আমাদের সবার উচিত হবে প্রতিটা ক্লাসে সবাই একসাথে পার্টিসিপেট করা। কোর্স শেষে যেন আপনি কিছু শিখতে পারেন, এটা হচ্ছে আমাদের মেইন এক্সপেকটেশন থাকবে। তো প্রথমত আমাদের মডিউলের গুরুত্বপূর্ণ বিষয় আজকে এগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং। আচ্ছা, কে বলবেন আমাকে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং? কে বলবেন? অনেকে আছেন, বলেন ফ্রিল্যান্সিং মানে কি, কে বলবেন? যে যেমন বুঝেন ফ্রিল্যান্সিং বলেন। হলো এক ধরনের মুক্ত পেশা। আমি
যখন ইচ্ছা তখন করতে পারবো। আচ্ছা, খুবই সুন্দর বললেন আশরাফুল আলম ভাই। হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং হচ্ছে কাউকে দিয়ে কাজটা করানো, যারা বাহিরের কান্ট্রির, যারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারকে দিয়ে যারা কাজটা করায়, যারা কাজ করায় তারা হচ্ছে গিয়ে আউটসোর্সিং করে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লামিয়া আক্তার ম্যাডাম বললেন এখানে। আর কেউ? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং? আচ্ছা, তো আমরা অলরেডি আশরাফুল আলম ভাই লামিয়া আপুর কাছ থেকে কিন্তু কয়েকটা সুন্দর আউটপুট পাইলাম। তারপর আমরা এটাকে সুন্দরভাবে আরো একটু বুঝে নেই। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং, এটা বুঝতে গেলে একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। তো মনে করেন, ধরেন আমি একটা প্রতিষ্ঠানের ওনার বা আমি একটা প্রতিষ্ঠানের মালিক। তো আমি আমার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো তৈরি করতে চাচ্ছি। এখন লোগো হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ডাটা, যে কোনো কিছু হতে পারে। লোগোটা আমি উদাহরণ হিসেবে ধরলাম। তো আমার এই লোগোটা করার জন্য আমার প্রতিষ্ঠানে কোনো গ্রাফিক ডিজাইনার নাই। তো এই গ্রাফিক ডিজাইন যেহেতু নাই, তো আমার প্রতিষ্ঠানের লোগোটা কে তৈরি করবে? যেহেতু আমার প্রতিষ্ঠানে কোনো গ্রাফিক ডিজাইনার নাই, তো আমি এটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিব। এবং সেক্ষেত্রে ওই গ্রাফিক ডিজাইনারকে কিন্তু মান্থলি কোনো চাকরি দেওয়ার প্রয়োজন নাই, তাকে কিন্তু কোনো নির্দিষ্ট স্যালারি দেওয়ার প্রয়োজন নাই, তার ঈদের বোনাস দেওয়ার প্রয়োজন নাই। তো আমি একজন গ্রাফিক ডিজাইনের কাছ থেকে শর্ট টার্মসে একটু কাজ করিয়ে নিলাম। এই যে আমি একটা লোগো তার কাছ থেকে করিয়ে নিলাম, এরপরে ওই গ্রাফিক ডিজাইনের সাথে আমার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। কোনো চুক্তির ভিতরে এমন না যে সে আমার সাথে 6 মাস 7 মাস ধরে কাজ করছে, বিষয়টা এমন নয়। শর্ট টার্মসে আমি যে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিলাম, এই যে লোগোটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিলাম, এইটাকে সহজ ভাষায় আউটসোর্সিং বলা হয়। প্রচলিত সোর্স বা আমার কারেন্ট সোর্স বাদে অন্য কোনো সোর্স থেকে যখন আমি কাজটা কাউকে দিয়ে করিয়ে নিব, তখন সেইটাকে বলা হবে আউটসোর্সিং। এবং যে গ্রাফিক ডিজাইনার আমার কাছ থেকে আমাকে কাজটা করে দিল, সে কিন্তু আসলে চাকরি পায় নাই, শর্ট টার্মসে আমাকে কিছু কাজ করে দিল। এবং শর্ট টার্মসে সে কিন্তু আহ, এগুলো মানে শর্ট টার্মসে কিন্তু সে এই কাজটা করলো, তো সেইটা হলো ফ্রিল্যান্সিং। তাহলে এটা হলো ফ্রিল্যান্সিং, এটা হলো আউটসোর্সিং। আপনারা কি বুঝতে পারছেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়টা? সবাই বুঝতে পারছেন? জি তো ভাই, বুঝতে পারছি। একটু হা না বলতে হবে। আমাকে একজন মেসেজ দিলেন যে এটা গত ক্লাসে কিছু আলোচনা হয়েছিল। তা আমি তো কোশ্চেন করছি আপনাদের যে আপনারা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলেন। তো গত ক্লাসেরটাই তো এখানে কেউই বললেন না, এক দুইজন বাদে কেউই বললেন না যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং জিনিসটা কি। আমার তো অ্যান্সার দরকার। মানে আপনারা যদি ক্লাসে অ্যান্সার না করেন, তাহলে আমরা তো আমাদের মতো করে আলোচনা করে কন্টিনিউ করে শেষ করে দিব। সেক্ষেত্রে আপনারা তো আসলে পটেনশিয়াল আউটপুটটা পাবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ফ্রিল্যান্সিংটা কেন হয়? ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কেন কন্টিনিউ হচ্ছে? এটা কেন কন্টিনিউ হবে বা কোন কনসেপ্টে হয়? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমি জাস্ট এইটুকুই আলোচনা করব, কারণ আমাদের কিন্তু আজকে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা সামনে যাব এবং এটা বোঝার ব্যাপার আছে, একটু মাইন্ড সেট আপ করতে হবে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য মেইনটা হলো আপনাদের মাইন্ড সেট আপ করা। ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের ধারণা কিছুটা ভুল আছে, কিছু মিসলিডিং ইনফরমেশন আছে, সেগুলো একটু আমি আগের থেকে ক্লিয়ার করতে চাই। দ্যাটস ওয়াই আমি এগুলো আরো বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো ফ্রিল্যান্সিংটা কেন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখন এটা নিয়ে আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি শুধু এই এক টপিক্সের উপরই কথা বলতে পারবো, কিন্তু এত সময় আমাদের ক্লাসে নাই। সংক্ষিপ্ত আকারে পড়ি, গ্রাফিক ডিজাইন কেন হয়, মানে সরি, ফ্রিল্যান্সিংটা কেন হয় বা আউটসোর্সিংটা কেন হয়। তো এটা আসলে অনেক কারণ, আপনার গত ক্লাসে আলোচনা হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আবার একটু রিপিট করি। আচ্ছা, ধরেন আমেরিকার একজন লোক আমেরিকায় বসে একটা, আমি যে একটু আগে যে বললাম যে ফ্রিল্যান্সিং করাবে, কোনো কাউকে দিয়ে কাজ করাবে। তো এই এই কাজটা যদি আমেরিকায় হইতো, ইউরোপে হইতো, তো সে একজন কোম্পানির ওনার একটা গ্রাফিক ডিজাইনের কাছ থেকে একটা লোগো তৈরি করে নেওয়ার জন্য যখন পেমেন্ট করত, তখন কিন্তু সেইটা ওই দেশের শ্রম ঘন্টা হিসেবে হইতো। ধরেন আমেরিকায় আমি থাকি, আমেরিকার একটা গ্রাফিক ডিজাইনারকে আমি অল্প সময়ের জন্য হায়ার করে একটা লোগো ডিজাইন করিয়ে নিলাম। তো সেইটা 1 আওয়ার বা 2 আওয়ার। তো আমেরিকার একটা শ্রম ঘন্টা আছে, সেই শ্রম ঘন্টা হিসাব করলে দেখা যাবে যে ওই 2 ঘন্টার জন্য ওই লোগোটার চার্জ আসতেছে প্রায় $200 বা $300। কারণ আমাদের মতো তো গরিব শ্রম ঘন্টা কিন্তু ওরা করে না, ওদের শ্রম ঘন্টা অনেক হাই এবং অনেক হাই লেভেলের শ্রম ঘন্টা ওদের থাকে।
তো ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে বা অনেক ভালো ভালো দেশ হতে পারে বা একটা লোগো তৈরি করতে 6 ঘন্টাও লাগতে পারে। তো সেক্ষেত্রে এই যে যে একটা লোগো সেটা করতে দেখা যাবে যে ওই দেশের একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করাইতে গেলে প্রায় 200 300 400 ডলার খরচ হচ্ছে তার। এখন সেম ওই আমেরিকান বায়ার কি করলো, এই সেম কাজটা সে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এরকম কোনো কান্ট্রি থেকে করিয়ে নিল। তো এদের দেশে, এইসব দেশে আবার শ্রমঘন্টা কম, মানে ভ্যালুয়েশনটা কম। তো বাংলাদেশ থেকে করিয়ে নিল, যে কাজটা সে খরচ হইতো 400 500 ডলার, সেইটা মাত্র $50 বা $100 বাংলাদেশ থেকে করিয়ে নিল। এখন বাংলাদেশ থেকে যার কাছ থেকে করিয়ে নেবে সেও ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করবে বা অন্যান্য কিছু হইলে অন্যান্য কনসেপ্টে করবে, তার স্যাটিসফ্যাকশন সে ঠিকই এখান থেকে কভার করে নিবে, ভালো মানই সে নিবে, কিন্তু তার অনেক টাকা এখানে সেভ হচ্ছে। এইটা ফ্রিল্যান্সিং এর একটা অন্যতম কারণ। এটাই যে মেন কারণ বিষয়টা এমন নয়, এটাই অন্যতম কারণ। এই একই কারণে কিন্তু বাংলাদেশ গার্মেন্টস শিল্পটা কিন্তু এটা একটা বড় গুরুত্বপূর্ণ ফিল্ড। কেন? কারণ ধরেন বাংলাদেশে গার্মেন্টসের যে রপ্তানিগুলো হয়, তো যেসব দেশে রপ্তানি হয় সেই দেশ আমাদের থেকে অনেক বেশি বড়লোক। আমেরিকা, জার্মানি, জাপান, ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের এই জামা কাপড়গুলো কি হয়, এক্সপোর্ট হয়। তো এই যে এক্সপোর্ট হয় যে দেশগুলো, তারা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি উন্নত। তারা চাইলেই একটা মানে কি 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 লাগে উৎপাদন করতে, কাঁচামাল লাগে, মানব সম্পদ লাগে, পরিবহন লাগে, এইরকম যে বিষয়গুলো লাগে, এই সব কিছু বিবেচনা করলে ওরা আমাদের থেকে উন্নত হলেও কাঁচামাল, পরিবহন ও আদার্স সব কিছু দিয়ে ওদের দেশে সেম জিনিস উৎপাদন করলে আমাদের থেকে 50 বছর আগানো প্রযুক্তি থাকার পরেও ওদের খরচ পড়বে দেখা যাবে পার টি শার্টে $50 থেকে $100। একটা টি শার্ট ওরা করতে গেলে এত টাকা পড়বে। কিন্তু সেম জিনিস এসে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান এসব জায়গা থেকে নিতে পারতেছে এর অলমোস্ট মানে $5 $3 এইরকম টাকা সে নিতে পারতেছে। তার মানে বাংলাদেশের গার্মেন্টসের যে সেলগুলো হয় এটা মূলত বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য নয়, বরং ওই দেশ তাদের স্বার্থে আমাদের কাছ থেকে নেয় এবং অল্প টাকায় পায়, দ্যাটস ওয়াই সে নেয়। আবার বাংলাদেশের যারা গার্মেন্টস নিয়ে কাজ করে বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে কাজ করে তারা কিভাবে এটা মানে লাভবান হয়, বাংলাদেশের শ্রমঘন্টা, কাঁচামাল, পরিবহন আবার কম, তো সেক্ষেত্রে তারাও লাভবান হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটার নাম হলো লো কস্ট। এরকম আর অনেক কারণ আছে। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ বলি যে ফ্রিল্যান্সিংটা কেন হয়, কেন কন্টিনিউ হবে। এখন আপনি যদি বলেন ভাই গার্মেন্টস কি বন্ধ হবে, না কখনোই গার্মেন্টস বন্ধ হবে না, এটার পসিবিলিটি জিরো। আমাদের দেশে ক্লোজ হইতে পারে, আমাদের দেশে বন্ধ হইছে, ইন্ডিয়ায় শুরু হবে। কারণ আমেরিকা বা বাইরের দেশটা চাইবে যে অল্প টাকায় জিনিস কেনার, তারা চাইবে, তারা তো অনেক টাকা, সেক্ষেত্রে আমাদের দেশে যদি কোনো প্রবলেম হয় আমাদের দেশ থেকে কেনা বন্ধ করে দেশ ইন্দোনেশিয়া থেকে কিনবে বা পাকিস্তান থেকে কিনবে বা ইন্ডিয়া থেকে কিনবে, শ্রীলঙ্কা থেকে কিনবে, কিন্তু এটা বন্ধ হবে না। অ্যাজ লাইক ফ্রিল্যান্সিংটাও এরকম। ফ্রিল্যান্সিংয়ে একজন লোগো ডিজাইন যদি অল্প টাকায় করতে পারে, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডাটাবেস সার্ভার, এই যে যে কাজগুলা সেটা যদি লো কস্টে করতে পারে, তাহলে সে কেন বাইরে বেশি টাকা দিয়ে করবে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটা উদাহরণ যেটা আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে ফিল করি এটা সব থেকে বেস্ট কারণ কেন ফ্রিল্যান্সিং হয়, কেন কেন আউটসোর্সিং হয়। আমার কাছে, আমার ব্যক্তিগত অভিমত, এটা বেস্ট কারণ সেইটা হলো যে মার্কেট প্লেসে ট্যালেন্ট পাওয়া যায়। আমার যদি এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে আমার একটা লোগো তৈরি করতে হয়, উদাহরণ হিসাবে এবারও আমি লোগো হিসাবে ধরলাম, অন্য অনেক কিছু হইতে পারে, উদাহরণ হিসাবে লোগো ধরলাম। এখন আমি কার কাছে যাব, আমি আমার এলাকার গ্রাফিক ডিজাইন কে আছে তার কাছে খোঁজ নিব, দ্যাটস ইট। অথবা আমি আমার আশেপাশের এলাকায় খোঁজ দিলাম, এইটুকুই আমার দৌড়, এর বাইরে আমি যাইতে পারবো না। কিন্তু আমি যদি চাই যে আমার এই কাজটা করবে বিশ্বের সব থেকে নামকরা একজন গ্রাফিক ডিজাইনার অথবা সিঙ্গাপুরের একজন টপ ফ্রিল্যান্সার, তো সেইটা আমি আমি সিঙ্গাপুরে যেতে পারবো না, আমি ইউএসএ যেতে পারবো না এখন এই মুহূর্তে, কিন্তু আমি এই মুহূর্তে সাথে সাথে কম্পিউটারে বসে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে একজন ট্যালেন্টকে হায়ার করতে পারবো। একমাত্র ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেই ট্যালেন্ট থাকে, যে ট্যালেন্টগুলোর কাছ থেকে এই কাজগুলো করিয়ে নেওয়া সম্ভব। আপনি যদি চান এই মুহূর্তে টপ কোয়ালিটির একজন ভিডিও এডিটরকে হায়ার করবেন, আপনি মার্কেট প্লেসে যেয়ে মাত্র 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 10 মিনিট, 5 মিনিটের ভিতরেই হায়ার করতে পারবেন। অথচ আপনি এই মুহূর্তে যাইতে পারবেন না। এই যে মার্কেট প্লেসে ট্যালেন্ট পাওয়া যায়, এইটা আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট বা সব থেকে বেটার একটা কারণ, সব থেকে ইউজফুল একটা কারণ।
আপনারা কি বুঝতে পারছেন কেন ফ্রিল্যান্সিং হয়, কেন হয়, কোন প্রসেস হয়? এটা কি ক্লিয়ার আপনারা সবাই? জি। জি ভাই। ঘুমায় পড়ছেন কি? মানে যারা সাউন্ড করতেছেন তারা কি আসলে ঘুমায় পড়ছেন নাকি একটু ক্লাসে জয়েন জি করবেন? না। আচ্ছা, আছেন সবাই? জি জি। ওকে। তো আমরা এখন মার্কেটপ্লেসের একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হইলাম। তো তার মানে আমরা ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ হবে, এআই আসবে, এআই কে ব্যবহার করে নতুন প্রযুক্তি আপডেট হবে, আরো নতুন অনেক কিছু আসবে, সেইগুলো কিছু ডেভেলপ হবে, কিছু জিনিস বাদও যাবে, এটাও রাইট, কিছু জিনিস বাদও যাবে, আবার নতুন কিছু আসবে। ফটোশপ 07 ছিল, যার ভিতর কোনো 3D অবজেক্ট ছিল না। তারপর ফটোশপ সিএস ক্রিয়েটিভ ক্লাউড আসলো, তার ভিতর 3D অ্যাড করা হইলো। তারপর চলে আসলো ক্যানভা থাকাকালীন ফটোশপ ইলাস্ট্রেটর টপ লেভেলে কাজ করতেছিল। তারপরে আসলো এআই। আগে কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রির ভিতর কন্টেন্ট রাইটিংটা করতে হইতো সম্পূর্ণ লিখে লিখে। আর্টিকেল রিরাইটিংটা করতে হলো লিখে লিখে। এখন এখন এত এআই আসছে যে কন্টেন্ট রাইটিংটা এখন ইজিলি করা সম্ভব। আপনার চ্যানেলে আপনি একটা পোস্ট পাবলিশ করবেন, ইজিলি সম্ভব। তার মানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রযুক্তির যে আপগ্রেড বিষয়গুলো আছে সেগুলো আপনার নলেজে নিতে হবে। আপনি যদি এটা করেন যে এইটা বাদ হয়ে গেছে, এটার জন্য এই ক্ষতি হবে, এইটা আপনি তাহলে মিসকনসেপ্টের উপর আছেন। আপনি বরং অ্যাডপ্ট করা শিখতে হবে, নতুন যেটা আসছে সেটা আমি অ্যাডপ্ট করব। এই অ্যাডপ্ট যে করতে পারবে না তার অবস্থা হবে নোকিয়ার মতো, যে এক সময় রাজত্বর সর্বোচ্চ শিখরে ছিল, অ্যাডপ্ট করতে পারে নাই, একদম তলানিতে পড়ে গেছে। আর এরকম বহুত কোম্পানি আছে যারা একদম টপ লেভেলে ছিল, তারা অ্যাডপ্ট করতে পারে নাই, তারা ড্রপ করছে। এটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে। এইটার জন্য আমাদের এই কনসেপ্টগুলো। এখন আমরা যে কোর্সটা করব সেটার নাম হলো ডাটা এন্ট্রি। আমি এখানে ফাইভারে গেলাম একটু বোঝানোর জন্য, যদিও আমাদের আজকের ক্লাসে ফাইবার নিয়ে কোনো আলোচনা নেই, সপ্তম বা অষ্টম ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করি। তো এইটা কনসেপ্ট দেওয়ার জন্য, বোঝার জন্য, মাইন্ড সেট আপ করার জন্য। কারণ আমি কি বলছি শুরুতে, আমাদের অনেক মিসকনসেপ্ট আছে। আমরা প্রথম যে কথা, মানে আমাদের কনসেপ্ট থাকে সেটা হলো ফ্রিল্যান্সিং মানে অনেক টাকা ইনকাম। 2 নম্বর কনসেপ্ট হলো ফ্রিল্যান্সিংটা ঢুকলেই মনে হয় অনেক টাকা। 3 নম্বর কনসেপ্ট হলো আমরা এখানে হয়তোবা তেমন কিছু করা লাগে না, এমনি এমনি হয়, এটা একটা মিসকনসেপ্ট। এরকম অনেক মিসকনসেপ্ট আমাদের মধ্যে আছে। আর 4 নম্বর মিসকনসেপ্ট, যে এখানে আসলে কি পসিবল, এটা একটা মিসকনসেপ্ট। দেখেন, বাংলাদেশে যত রেমিটেন্স আসে তার অনেক বড় একটা অংশ আসে ফ্রিল্যান্সারদের মাধ্যমে। এটার জন্য যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা বাংলাদেশে অনেক গ্রুপ আছে যেখানে টপ কোয়ালিটির ফ্রিল্যান্সাররা কানেক্ট থাকে। ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ, ফ্রিল্যান্সার কমিউনিটি অফ বাংলাদেশ, এইসব গ্রুপে যাবেন, সেখানে সফলতার গল্প পাবেন, ব্যর্থতার গল্প পাবেন, হতাশার গল্প পাবেন, ইমপ্রুভমেন্টের গল্প পাবেন। এইগুলো আপনাদের জানতে হবে। আচ্ছা, লামি আক্তার বলেন। ভাইয়া এই যে এই ইউটিউবে যে ভিডিও গুলা দেখানো হয় এখানে কিন্তু অনেকে কমেন্টও করে যে 6 মাস 7 মাস হচ্ছে 1 বছর এর পিছনে টাইম ওয়েস্ট করলাম, কোনো কাজ হয় না। তো এই ব্যাপারে কি একটু কিছু বলেন? মানে এই কমেন্ট গুলা দেখলে অনেক বেশি ডিমোটিভেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা আপনি ভালো কোশ্চেন করছেন। এই কোশ্চেনটাই আমি আসলে অ্যান্সার দিতে চাচ্ছিলাম এখনই। দেখেন, ফ্রিল্যান্সিং সম্ভব কিনা এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটার অ্যান্সার বুঝলে আপনি সব বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম কথা হলো, আমি একটা দোকান দিব, সেই দোকানটা দেওয়ার আগে আমি চিন্তা করতেছি সেই দোকানটা দিয়ে আসলে কি বিজনেস হবে। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং বাদ দিলাম, আমরা যারা এখানে আসি, আমার মনে হয় সবাই অলমোস্ট এখানে 99% বা 100% মানুষ আমরা এসএসসি পাস করে এখানে আসছি। অনেকে এর থেকেও বেশি পাস, ন্যূনতম এসএসসি পাস আপনারা এখানে সবাই আছেন ও ধরে নিলাম। তো শুধুমাত্র এসএসসি পাস করার জন্য আমরা 10টা বছর আমাদের লাইফ থেকে নিয়মিত স্কুলে গেছি, পড়াশোনা করছি, টিফিনও নিয়ে গেছি, টিফিনের পরেও পড়াশোনা করছি, বাসায় এসে পিটান খাইছি, পিটান খেয়ে পড়াশোনা করছি, কোনো বড় ভাই আসলে তার সাথে অঙ্ক করতে বসছি, আবার কোচিং সেন্টারে গেছি, কোচিং সেন্টারে পড়াশোনা আবার করছি। আমরা 10টা বছর শুধুমাত্র একটা এসএসসি সার্টিফিকেট আমরা পাইছি, এবং অনেক শিক্ষা আমরা শিখছি, এটা ঠিক আছে, কিন্তু 10টা বছর আমাদের সেখানে চলে গেছে। ইন্টার যারা করছে তাদের আরো 2 বছর, অনার্স করতে যে 4 বছর, মাস্টার্স 3 বছর, 4 বছর করতে যে এই শিক্ষার যে প্রসেসটা, এটা করতে যে আমাদের 15 থেকে 20 বছর চলে গেছে। আমি এত ধরি না, আমি শুধু এসএসসিটা ধরি। যদি এসএসসিটাও ধরি, আমরা 10 বছর আমরা এখানে কন্টিনিউ করছি। দেন আমাকে একজন বলেন, এই ক্লাসের ভিতরে এনিওয়ান আমাকে বলেন
যে এসএসসি করার পরে কেউ স্কুলে যে বলছেন যে আমাকে চাকরি দেন, আমি এসএসসি সার্টিফাইড, একজন আমাকে বলেন যে আমি এসএসসি সার্টিফাইড হওয়ার পরে যে বলছি যে স্কুলে আমাকে একটু আমাকে দেন, আমাকে একটা জব দেন, আমার মনে হয় না এখানে কেউ এটা বলতে পারবেন। তো 10 বছর ধরে আমরা শিখছি আসলে আমাদের বেসমেন্ট শিখছি। এখন ফ্রিল্যান্সিংয়ে এসে আমাদের কিছু জিনিস তাড়াহুড়া হয়, কিছু জিনিস মিসলিডিং ইনফরমেশন হয়, কিছু জিনিস আমরা মাথা পর্যন্ত পর্যন্ত যাই না, আর কিছু জিনিস আমরা বিলিভই করি না যে ফ্রিল্যান্সিংটা রিয়েল কিনা। ধরেন আমাকে যদি আপনি বলেন ভাইয়া ফ্রিল্যান্সিংয়ে আপনি আপনার কি মত, আমি একবারে একটা প্রজেক্ট থেকেও $1400-1500 ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমাকে আর কনফিডেন্স দেওয়ার কিছু নাই যে ভাই $10 $50 কি আসলে ইনকাম করছেন। আমি বহুত প্রজেক্ট আলহামদুলিল্লাহ করছি। আবার আমার যে বড় ভাই, আমি আপনাদের ক্লাস নিচ্ছি কিন্তু আমারও সিনিয়র টিচার আছে, আমারও বড় ভাই আছে, তাদের রেঞ্জটা আরও বেশি, তাদের রেঞ্জটা আমার থেকেও অনেক ডবল। তো আমাকে এই মুহূর্তে যদি বিশ্বাস করতে বলা হয়, তো আমাকে নতুন করে বিশ্বাস করার কিছু নাই, কারণ আমি অলরেডি এটা করছি। তো এই জন্য আমার এইটুকু কনফিডেন্স আছে। এখন আপনি ফ্রিল্যান্সিং জগতে আসার আগে আপনাকে বিলিভ করতে হবে এই জগৎটা রিয়েল। এই জগতে যদি আমি না পারি আমার ফল্ট, আমি যদি না পারি এটা আমার ফল, কিন্তু জগৎটা এই যে জগৎটা এই জগৎটা ভুয়া না, বা এই জগতে মানুষ, বাংলাদেশে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যেটা আজকের রিপোর্ট না, আরো 3-4 বছর 5 বছর আগের রিপোর্ট। এবং তারা ভুংবাং ফ্রিল্যান্সার না যে একটা অ্যাকাউন্ট করে ফ্রিল্যান্সার হয়েছে, ভালো লেভেলের ফ্রিল্যান্সার, হয়তো বা অত ভালো না কিন্তু মিড লেভেল বা লো লেভেলে হইলেও ফ্রিল্যান্সার। আর ভালো লেভেলের ফ্রিল্যান্সার বহুত মানুষ আছে যারা টপ লেভেলে কাজ করতেছে অ্যাভেলেবেল। আমি কি বলছি, আপনারা ফ্রিল্যান্সার বাংলাদেশে যান, ডাইরেক্ট প্রোফাইল আছে। আচ্ছা, আমার আপনাদের কষ্ট করে যাওয়া লাগবে না, আমি আপনাদের দেখাই। আমি এই মুহূর্তে সরাসরি ফাইভারে ওপেন করছি। এটা হ্যাকিং করা সাইট না, এটা ডাইরেক্ট fiverr.com। আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। পসিবিলিটি, আগে পসিবিলিটি বুঝেন, দেন আপনি ফ্রিল্যান্সিং জগতে কাজ করেন। আমার ক্লাস 8টা ক্লাসের থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় শেখার রাস্তা আগে ধরা, কি শিখবো সেইটা জানা, কতটুকু শিখতে হবে এতটুকু জানা। দেখেন আপনাদের সবার সামনে স্ক্রিন শেয়ার করাই আছে। আমি ফাইভারে যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, ডাটা এন্ট্রি লিখে এরা হচ্ছে মানে মানে কি বলছে, মানে টপ লেভেলের, এরা কিছুটা আপনার কি বলে টপ লেভেলের হয়ে এখানে আসছে। তো এইখানে এটা বাদ দেন, এরপরে প্রথম যে লোকটা আসছে ইনি বাংলাদেশি, সাব্বির আহমেদ বাংলাদেশি, সুমন বাংলাদেশি, অন্তর বাংলাদেশি, নাজমুন নাহিদ বাংলাদেশি, তার আমি দেখাই আপনারা বুঝতে পারবেন, সাবিনা আক্তার বাংলাদেশি, রেহান বাংলাদেশি, আমি নাম ধরে ধরে বলি, হাবিবা বাংলাদেশি, আরও আছে এখানে সাইফুর রহমান বাংলাদেশি। এখানে প্রথম যে কয়টা শো হয়েছে 20টার ভিতর 15টাই বাংলাদেশি। এবং এইটা যে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম, আপনারা নিজেরা সেম প্রসেসে সার্চ করেন, করে আগে নিজেকে মোটিভেট করেন। আমি আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা মোটিভেশন দিব, আর আপনি বুঝবেন, জাস্ট 2 মিনিট বুঝবেন, মাস বেটার, এটা বেশি ইম্পর্টেন্ট। তা আমি এখানে দেখেন ওপেন করলাম, সাব্বির পরিষ্কার লেখা আছে বাংলাদেশি, 2700 অর্ডার কমপ্লিট করে ফেলছে, পরিষ্কারভাবে বুঝেন। কারে কারে ফলো করবেন, আমারে ফলো করার দরকার নাই। আপনি মেক শিওর হন এই সাব্বির একজন প্রফেশনাল, ফাইবার চয়েস পাইছেও, তার মানে ফাইবার ওকে চয়েস করে ওকে প্রমোট করতেছে, এটার জন্য কোনো রিকোয়েস্ট দেওয়া লাগে না, ফাইবারই এটা করে। তো উনি যে একজন প্রফেশনাল, আমার মনে হয় এতে আপনাদের কোনো সন্দেহ থাকা উচিত না, ইনি লেভেল 2 বা টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, তার মানে ইনি যে প্রফেশনাল, এনারা ফলো করলেই আপনার চলবে, আমারও ফলো করার প্রয়োজন নেই। সুমন বলছে বাংলাদেশি 2000 অর্ডার কমপ্লিটেড, বাংলাদেশি অন্তর 1000 অর্ডার কমপ্লিটেড, মানে 1000-এর বেশি আরো। এই যে নাজমুন নাহিদ 1400 বাংলাদেশি, দেখেন আপনি কত বলবো, সাবিনা আক্তার 1 2 না 10,100 অর্ডার কমপ্লিট করছে। তা এটা মনে হয় রেহান পাকিস্তানি, আরেকটা রেহান আছে। হাবিবা 4400 বাংলাদেশি, সাইফুর রহমান নতুন অ্যাকাউন্ট, তাও 342টা করে ফেলছে। এখন আমি এগুলো দেখাচ্ছি এই জন্য যে আমরা পসিবিলিটি, আমি আমি চিন্তা করতেছি যে ভাইয়া আসলে কি ফ্রিল্যান্সিং পসিবল। আরে ভাই আপনি ঢুকেন, দেখেন পসিবিলিটি। আপনি চিন্তা করলেন যে আমি নিউ মার্কেটের দোকান দিব, আর আপনার কনফিডেন্স হইলো যে ভাই দোকান দিলে কি হবে, তাহলে নিউ মার্কেটে এতগুলো দোকান, তারা কি করে বসে ঘাস কাটে না, তারা ঘাস কাটে না, তারা বিজনেস করতেছে। আমি পারতেছি না, আমার কোনো ল্যাকিংস আছে, এইটা আগে নিতে হবে। এই ল্যাকিংসটা কিসের সেটাও বলে দিই। 1 নম্বর হলো স্কিল, 2 নম্বর হলো ধৈর্য।
এই দুটো যদি আপনি স্কিল আর ধৈর্যটাকে কানেক্ট করতে পারেন এবং প্রপার গাইডলাইনে করতে পারেন, দেন আপনি এখানে সাকসেস হইতে পারবেন। এটা 8টা ক্লাসেও পসিবল না। আমি যে আপনাকে বললাম 8টা ক্লাসে আমি আপনার ফ্রিল্যান্সার বানাই দিব, না, এটা পসিবল না। কিন্তু 8টা ক্লাসে ফ্রিল্যান্সার হওয়ার রাস্তাটা অনেক কিছু কমপ্লিট করা সম্ভব, স্কিল ডেভেলপমেন্টের অনেক কিছু কমপ্লিট করা সম্ভব। এই বুস্টটা যদি আপনার আসে, আপনি 1 মাস না লাগুক 2 মাস, নাহলে 3 মাস লাগুক, আমি কি বলছি, এসএসসি সার্টিফিকেটের জন্য আপনি 10 বছর সময় দিচ্ছেন। এখন এখানে এসে আপনি প্রপারভাবে, আমার মতে, আমি ব্যক্তিগতভাবে ফিল করি, কেউ যদি ভালো মতো 3-4 মাসের সময় দেয়, তাও তার দ্বারা পসিবল। এবং আমাদের ডাটা এন্ট্রিতে এমনও কিছু সাইট আমরা দেখাবো, সেখানে $10-20 অন্তত ইনকাম করা একদম সিম্পলি সহজ। আচ্ছা, এবার একটু লোভ দেখাই আপনাদের। লোভ, লোভ মানে আবার খারাপভাবে নিয়েন না, এটা মোটিভেশন, এটা মোটিভেশন। আপনাদের এত কথা বলতেছি, ট্রাস্ট মি, আমি নিজে একজন সোলো ফ্রিল্যান্সার। আমি এখানে জব করি, আমার এজেন্সি আছে, আমার একটা টিম আছে, এবং আমার টিমে যারা আছে সবাই আমার স্টুডেন্ট। যারা আমার ক্লাস করতো, আমি দেখছি যে তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো, বা তারা আমার সাথে কানেক্ট হইতে চাইছে, আমি তাদেরকে দেখলাম যে না, তাদের দিয়ে কাজ করা সম্ভব, এরকম মানুষদেরকে আমি আমার টিমে অ্যাড করছি, যারা আমার টিমে এখনো স্টিল কাজ করে। তা আমি এখনো কিন্তু ফ্রিল্যান্সিং করি, ইন্টারন্যাশনালও করি, লোকালও করি, লোকালি বেশি করি। এখন আমারও কিন্তু মোটিভেশন দরকার আছে। অনেক সময় অনেক কিছু হয়, আপ অ্যান্ড ডাউন হয়, সব সময় হয় না। তো আমরা এগুলো নিয়ে রিসার্চ করি, আপনারা হয়তো বা রিসার্চ করেন না, কিন্তু আমরা বাংলাদেশের কোন আইটি ইনস্টিটিউট, কোন ভাই কি করতেছে, বাংলাদেশের কোন আইটি কোম্পানি কোন সফটওয়্যারটা বেশি সেল করলো, কারা কোডকে নিয়ে ভালো ভালো কোড সেল করতেছে, এগুলো নিয়ে আমরা রিসার্চ করি এবং এটা নিয়ে আমরা আলোচনা করি করে আমরা আমাদের মোটিভেশন এইটাই। আমরা দেখি যে পূর্বাঞ্চলে অলিওর যে বিল্ডিংটা কত সুন্দর করে করলো, তারা কত সুন্দর করে একটা ম্যানেজমেন্ট করলো, আমরা এগুলো নিয়ে কিন্তু আমরাও মোটিভেশন নেই। তো এটা কাইন্ড অফ মোটিভেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবিনা 10,100 অর্ডার কমপ্লিট করে ফেলছে, আসলে আরো বেশি করছে। এই মহিলা বা এই ম্যাডাম কি করে, সর্বনিম্ন চার্জ করে $20, স্ট্যান্ডার্ড $100, প্রিমিয়াম $200। তার মানে এখানে 10,000 কাজের ভিতর কিছু আছে $20, কিছু আছে $200। আবার আমি যদি এনার প্রোফাইলে যাই, দেখা যাবে যে $30 কাজ আছে, মানে সর্বনিম্ন $30, এর নিচে উনি কাজ করে না। এরকমও 300, এই $30 1000 প্লাস কাজ করে ফেলছে, মানে সর্বনিম্ন $30। এখন আমি একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই আপনাদের, আইডিয়ার জন্য, জাস্ট মোটিভেশনের জন্য, আপনারা যাতে বুঝেন যে না, আমরা আসলে করতেছি। অ্যামাউন্ট 10 টাকা হোক, 5 টাকা হোক, 15 কিন্তু পসিবল, এটা আপনারা যেন বুঝেন। তা আমরা এখানে দেখলাম উনি কত কাজ করছে, 10,100, আমি লিখলাম 10,100। এখন উনি সর্বনিম্ন $30 1000 কাজ করে ফেলছে, আবার $200 করে, তাহলে এভারেজ কত হইতে পারে? আপনারা আমাকে একটু ধারণা দেন, আপনারাই বলেন, এই এভারেজ কত ধরবো আমি, বলেন, আপনারাই বলেন, কত ধরা যেতে পারে? মতামত নাই কোনো? এভারেজে $20 ধরেন ভাইয়া। এভারেজ $20, কি বললেন? এটা সব থেকে লোয়েস্টই তো 20, সব থেকে লোয়েস্ট 20, এই $30 সব থেকে লোয়েস্ট, তারই করছে 1000। $50 75 আচ্ছা, আমি 40 ধরলাম, ধরেন 40, কারণ এখানে পঞ্চাশ 1,200 কাজ করছে। 50 ধরেন, আচ্ছা 40ই 50 ধরলাম। ধরেন, 50। আচ্ছা আমি 40 ধরলাম, ওকে। ধরেন 40 ধরলাম। গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 4 লক্ষ টাকা নাকি? 4 লক্ষ টাকা হয়েছে না এখানে? জি। আচ্ছা, 4 লক্ষ টাকা হয়েছে এখানে, $4 লক্ষ। এবার ডলার এটা, হয়েছে। এবার এটার গুণ দেই 100, এখন 130 টাকা পায়, খরচ আছে যদিও, আমি এভারেজটাই দেখাই। এবার ক্যালকুলেশন করলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হিসাব কততে দাঁড়াইছে? 4 কোটি টাকার হিসাবে দাঁড়াইছে। অথচ একটা প্রোফাইল কাজ করুক, যদি বলেন ভাই কতদিন ধরে কাজ করছে, ভাই 3 বছর ধরে করুক, 60 বছর, 5 বছর ধরে করুক, আমাকে দেখান তো বাংলাদেশে প্রধানমন্ত্রীর বেতন হলো 1 লাখ টাকা, রাষ্ট্রপতির বেতন 1,20,000 টাকা সামথিং, এরকম অ্যারাউন্ড। একটা পুলিশ বা সরকারি চাকরিজীবীর মোটামুটি বেতন 30 থেকে 40, আমার জানা মতে, অন্য অনেক কিছু হইলে হইতে পারে, কিন্তু আমার জানা মতে প্রধানমন্ত্রীর বেতন হলো 1,10,000 টাকা। তো সারা বছর ধরে সে যদি কাজও করে লিগ্যাল ভাবে, তাহলে তার 12 লাখ 14 লাখ টাকার বেশি হওয়ার সুযোগ নাই। তো এই মহিলা ঘরে বসে কাজ করে এই পসিবিলিটি, ধরেন 2 কোটির 4 কোটি দেখাইছে, 4 কোটির 2 কোটি বাদ, 2 কোটি হয় নাই, মিথ্যা কথা,
আরো 2 কোটি আছে, এইটাই আমাকে দেখান না। এটা কি পসিবল? আপনারা নর্মালি বলেন। কিন্তু উনি করে দেখাইছে। এরকম মানুষের দিকে ভুরি ভুরি আছে যারা কাজ করতেছে। তো এইবার কি আপনারা বুঝছেন যে পসিবিলিটি আসলে আছে নাকি ভুলভাল? এটা কি বুঝছেন? আপনাদের কি মনে হয়? উনি 4 কোটি করছে, আমি 40,000 করি। আমি আমি আমার সেই ট্রাইটা তো থাকতে হবে। আমি আশা করি আপনাদের যা এই মার্কেট প্লেসে কেন কোন পসিবিলিটি আছে আমি জানি না আপনারা বুঝছেন কিনা। আমি যতটুকু আমার জায়গা থেকে দেখানো সম্ভব আমি আপনাদের দেখায় নিলাম, যাতে আপনারা ক্লিয়ার হইতে পারেন যে আসলে কনসেপ্ট। এখন আরো একটা ব্যাপার কি জানেন, এই সাবিনা আক্তার তো ফাইবারে এই কাজ করছে। এখন এই সাবিনার তো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করতে নিষেধ নাই কোনো, আপওয়ার্কে কিন্তু নিষেধ নাই। আপওয়ার্ক ফ্রিল্যান্সারের হিসাব কিন্তু আমি করি নাই, শুধু ফাইবারের হিসাবটাই আপনাদের দেখাইলাম। এই সাবিনা ফাইবার বাদেও একাধিক জায়গায় অ্যাকাউন্ট আছে, সেইখানেও কন্টিনিউসলি কাজ করতেছে, টিম চালায় একটা হিউজ বিশাল একটা ব্যাপার স্যাপার। 1,000 1K প্লাস খালি এই মাই গিগসের থেকে আসছে। তার মানে কত বড় একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে, অনেক প্রোফাইল আছে। এই হাবিবা লেভেল 2 বাংলাদেশি প্রোফাইল এখানে হিউজ পরিমাণ আছে। তো যাই হোক, অনেক কথা আউটসাইড বললাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এদের মতো করে নিজেদের প্রোফাইল করতে হবে, ডেডিকেশন দেখাইতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, এখন এই হাবিবা আসলে কি করে আমরা সেটা একটু দেখি। হাবিবার স্কিল কি সব তো আমরা মার্কেট প্লেস থেকে দেখতে পারবো। তো আমি যদি ভালো একজন ক্রিকেটার বা ভালো একজন ফুটবলারকে ফলো করি, যদি আমি ফুটবলার হতে চাই, হন, তারা ফলো করেন। আপনি ডাক্তার হইতে চান, আপনি ভালো একজন ডাক্তারের ফলো করেন, তাহলে দেখবেন আপনি ভালো ডাক্তার হইতে পারতেছেন। তার অ্যাক্টিভিটি, তার যে দায়িত্ববোধ, তার যে কর্মকাণ্ড সবগুলো হচ্ছে আপনি ফলো করেন, দেখবেন আপনি তার মতো হুবহু না হন, 100% না হোক, অন্তত 60% হইতে পারবেন। তার মানে 60% ভালো ডাক্তার হইতে পারবেন। তা আমরা এই হাবিবা, অন্তর, এদেরকে যদি ফলো করি বা সে কি পারে সেইটা দেখলেই আমরা অনেকটাই বুঝতে পারবো। ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তার মানে এইটা কমন একটা স্কিল। সবার প্রোফাইলে ঢুকেন, সবার প্রোফাইলে এই যে আরেকজন হাবিবা 4,400 অর্ডার কমপ্লিট করে ফেলছে। স্কিলের ভিতর কি আছে? এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে ডাটা এন্ট্রির কাজগুলোই, পিডিএফ টু ওয়ার্ড, ডেটা কনভার্সন, ওয়েব রিসার্চ, বিটুবি লিড জেনারেশন, এইগুলোই হচ্ছে আমাদের শিখতে হবে। এগুলো শিখলে হাবিবা, অন্তর, তারপরে এদের মতো করে আমরাও প্রোফাইল করব। দেন এরা যে ডেডিকেশনটা দিছে আমরা সেই ডেডিকেশন দিব, দেন আমরা এখানে আউটপুট পাবো ইনশাআল্লাহ। আর বাকিটা হলো আপনার কিছু প্রোগ্রেস বা পদ্ধতিতে যাইতে হবে। এবার একজন কোয়েশ্চেন করছিলেন যে অনেকে বলে ভাই আমি তো 3 মাস 4 মাস 5 মাস করছি কিন্তু আমার কোনো আউটপুট আসে নাই। এখন দেখেন, আউটপুট আসার জন্য অনেক ব্যাপার আছে। আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি এখানে শুধু ঢাকা শহরে আমার মনে হয় 8 থেকে 10,000 স্টুডেন্ট আমার ব্যক্তিগতই আছে। মানে ব্যক্তিগত মানে হলো প্রতিষ্ঠানের, কিন্তু আমি ক্লাস নিছি, আমি হিউজ ক্লাস নিছি। এখন নেই না, এখন অনেক ব্যস্ততা থাকে, যে আমি ডেভেলপমেন্ট নিয়ে অনেক ব্যস্ত থাকি। তো সেক্ষেত্রে ওই আগের মতো এরকম ক্লাস নেই না বা নেওয়ার সময় হয় না। অনেক দিন পরে অফিস আমাকে একটা বাধ্য করলো, আমাকে নাহলে নিতাম না আমি এটা আসলে। আরও একটা স্যারের ক্লাস ছিল। তো যাই হোক, তো এখন বিষয়টা হলো, আমার এত স্টুডেন্টের ভিতরে সাকসেস রেশিও বেশি কাদের? যারা অনেক বেশি রিসার্চ করে। আপনি ক্লাস করছেন, আপনি ক্লাসের গাইডলাইনগুলো ফলো করেন, গাইডলাইনের পাশাপাশি আপনি আরও সেটা ক খ শেখানো হয়েছে, গ ঘটা আপনি অনলাইনে রিসার্চ করেন। তারপরে না বুঝলে একটা গাইডলাইনের জন্য মেন্টর বা কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকেন। এইভাবে কন্টিনিউ করতে হবে। আমি আমার ক্লাসে দেখছি এরকম, যেমন আজকের ক্লাসই বলি, লিখে রাখেন, আজকে লিখে রাখেন এখন নোটে। এখন 21-22 জন বা 25 জন বা 30 জনের মতো আজকের ক্লাসে অ্যাড হয়েছে। এই ব্যাচেরই শেষের দিকে এত স্টুডেন্ট থাকবে না। এখন কথা হলো, যারা থাকবে না 2-1 জন, যাদের অসুস্থ হয়েছে বা কোনো ঝামেলা, এটা মেনে নেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু অনেকে টাকা দিয়েও ক্লাস করে না। এখন তারা যদি বলে আমি একটা কোর্স করছি আউটপুট পাই নাই, তাহলে এটা আসলে আংশিক কথা, কন্টিনিউ সে করে নাই। আবার দেখা যায় কোর্স কমপ্লিট করছে, করার পরে ফাইবার যেখান থেকে সেল আসবে, ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক কোর্স করছে কিন্তু ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সে করে নাই, তাহলে আউটপুট আসবে করতে? সুযোগ নাই। আবার প্রোফাইল করছে, প্রোফাইলটার ভিতরে এক গাদা ভুল, নামের ভুল, ছবিটা দিছে ছবিটা প্রপারভাবে দেওয়া হয় না। এখন সেটা তার ভাষ্য মতে, ভাই আমি তো গিগ দিছি, কিন্তু প্রফেশনাল ভাষ্য মতে, ভাই গিগ দিছেন, গিগটার ছবিটা প্রপারভাবে আইটেম ফলো করা হয় নাই। আপনি যে প্রোফাইলটা করছেন, আপনার প্রোফাইল আপনি আপনার দিক থেকে রাইট, আপনি প্রোফাইল করছেন 5টা গ্রামাটিক্যাল ভুল, আপনি প্রোফাইল করছেন ভালো, ঠিক আছে ফাইন, কিন্তু আপনি কোনো পোর্টফোলিও অ্যাড করেন নাই। তার মানে অনেক ভুল এখানে আছে। তো সেই ভুল দিয়ে
তার ভাষ্যমতে সে 3 মাস ট্রাই করতেছে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল ভাষ্যমতে তারা দেখার সাথে সাথেই এখানে 10-15টা ভুল বের করবে বা দেখবে যে না এগুলো আসলে ক্লায়েন্ট পাওয়ার মতো যোগ্য প্রোফাইল না। এখন সে 3 মাস না, সে 6 মাস ট্রাই করলেও হবে না। আর যদি কেউ প্রপার গাইডলাইনটা ফলো করে, তাহলে আমার কাছে আমি মনে হয় জোর করেও কাজ নেওয়া সম্ভব। মার্কেট প্লেস থেকে জোর করেও কাজ নেওয়া সম্ভব। কিরকম জোর করে কাজ নেওয়া সম্ভব, এটা সপ্তম বা অষ্টম ক্লাসে আপনারা আইডিয়া পাবেন, মানে জিনিসটা দেখবেন। আমি একটা আইডিয়া দেই আপনাদের। ধরেন ফ্রিল্যান্সার, ফাইবারের কথা আলাদা, ফাইবারে কোনো টাকা পে করা লাগে না। আপনি অ্যাকাউন্ট করছেন, যত কিওয়ার্ড রিসার্চ করবেন, যত ভালো নিশ নিয়ে কাজ করবেন, যত অপটিমাইজ করবেন, আপনার সুযোগ তত বেশি। এমনও দেখছি যে অ্যাকাউন্ট কইরা 2 সপ্তাহের ভিতরে একবার লগ ইন করেও দেখে নাই কি আসছে না না আসছে, তাহলে তার সাকসেস রেশিও বা মেসেজ দিছে ক্লায়েন্ট ব্যস্ত, তো সে রেসপন্স করছে অলমোস্ট 5 ঘন্টা পরে, তার মানে তার রেসপন্স রেট হলো 5 আওয়ার্স। তো এই প্রোফাইল ফাইবার কেন প্রমোট করবে, বায়ার কেন এখানে মেসেজ দিবে? অনেক ব্যাপার আছে। আপনি আপনার জায়গা থেকে এফোর্টটা বাড়ান, দেন আপনি এখান থেকে আউটপুট বের করতে পারবেন। এত এফোর্ট যারা দেয় তারা আবার ব্যর্থ হয় না, তারা ঠিক 1 মাস না হোক 2 মাস পরে ঠিকই মানে সাকসেস হয়। তো একটা উদাহরণ, ফাইবার freelancer.com-এ বিট করে কাজ নামাইতে হয়, এটা একটা বিট বেস মার্কেট প্লেস। আপওয়ার্কও সেম। তো ফ্রিল্যান্সারে মাত্র 6টা বিট দেয় নতুন অ্যাকাউন্টে, মানে আপনি মাত্র 6টা বিট পাবেন freelancer.com-এ। এখন নতুন একজন আপনারা এখানে আসেন, আপনাদের কেউ যদি এখন অ্যাকাউন্ট করেন ফ্রিল্যান্সারে, কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আপনি 6টা বিট করে আসলে কোনো কাজ পাওয়ার সুযোগ এরকম থাকে না। কারণ দেখতে দেখতেই তো অনেকগুলো বিট ফেক হয়, বায়ার ফেক হয়, অথবা অনেক মানুষ বিট করে। এরকম করতে গেলে তো 6টা বিটে আসলে কিছু পাওয়া সম্ভব না। এরকম ভাবে সম্ভব একদমই না, এটা না, কিন্তু অনেক ডিফিকাল্ট। তো এটা আসলে নিয়ম না। আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সার আপওয়ার্কে যাওয়ার জন্য প্রফেশনাল মাইন্ড নিয়ে যেতে হবে। কারণ আমি এখানে 6টা বিট করে আর কয়টা কাজ পাবো? কিন্তু আমি যদি গাইডলাইনটা ফলো করে আমি যদি একটা মেম্বারশিপ নিয়ে নেই, মাত্র মেম্বারশিপ নিতে $5-10 লাগে, কিন্তু আপনি যদি একটা টেকনিক খাটান, মাত্র $1 থেকে $2 খরচ হবে, মানে 2 থেকে 300 টাকা খরচ হবে। তাতে আপনি 150 বিট করতে পারবেন। কোথায় 6, কোথায় 150? 150টা বিট করে যদি 100টাই ফেক হয়, 50টা কারেক্ট হয়, 100টাই ফেক, 50টা কারেক্ট হয়েছে, এই 50টা বায়ারকে নক দিলে 50টার 25টাই রিপ্লাই দেয় নাই, মাত্র 25টা রিপ্লাই দিছে। এই 25 জনের সাথে আপনি আবার 20 জনেরই কনভিন্স করতে পারেন নাই, মাত্র 5 জনের কনভিন্স করছেন। এই 5 জনের থেকে আবার 3 জন আপনারা রিজেক্ট করে দিছে, 2 জন মাত্র আছে, এনাফ। এই 2 জনের যদি $20 আপনি ইনকাম করতে পারেন, দুইটা প্রজেক্ট, $20 $40 আপনার ক্যাশে ঢুকে গেল, এবং আপনার প্রোফাইলে জল করবে যদি আপনি ভালো মতো কাজ করতে পারেন। যে 2টা সাকসেসফুল অর্ডার চাইলে রিভিউ পাইতে পারেন, চাইলে ওই বায়ার পরের প্রজেক্ট আপনার কাছে আইসা আবারও করাইতে পারে উইদাউট বিট, উইদাউট কোনো নক, এমনিতেই আপনাকে নক দিতে পারে। তো এইটা তো শুরু পসিবিলিটি। এখন আমি যদি এটা চিন্তা করি, ফ্রিল্যান্সারে আসলাম, 6টা বিট করলাম, আমার কোনো সাকসেস হইলো না, তাহলে সে আসলে রুলসেরই বাইরে, মানে সে খেলোয়াড়ই না। সে খেলোয়াড় তো খেলোয়াড়, মাঠের মধ্যেই সে নাই, সে গ্যালারির বাইরে, সে স্টেডিয়ামের বাইরে। তো এটা হলো পলিসি, এই পলিসিগুলো বুঝতে হবে, দেন মার্কেট প্লেসে আস্তে আস্তে ট্রাই করতে হবে। এখন এটা কি 1-2 দিনে সম্ভব না, এটা আস্তে আস্তে করতে হবে, সময় দিতে হবে। এই সময় আপনার দেওয়ার ব্যাপার, আমরা পারবো গাইডলাইন দিতে, আপনাকে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবো, এই জন্যই ক্লাস। বুঝতে পারছেন সবাই? এনি কোয়েশ্চেন? বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কারোর? না জি ভাই। না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা চলে যাই। আমাদের ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে আলোচনা হলো, মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা হলো। এখন আজকে টেকনিক্যালি আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড নিয়ে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে অল্প কিছু আলোচনা করব। আমার গলায় ব্যথা, যদিও আমি অনেক দ্রুত কথা বলি এবং আমি হচ্ছে কথা মানে গ্যাপ দেই না, এই জন্য আমার আসলে কথা বলতে কষ্ট হয়, আমার গলায় ব্যথা। আমি আসলে অল্প কিছু দেখাই আপনাদের ছেড়ে দিব। নেক্সট ক্লাস বা যদি প্রয়োজন হয় আমরা ক্লাস ঠিকই বাড়াই দিব, সমস্যা নাই। এটা আবার মনে করবেন না যে ক্লাস কমায় দিলেন তাহলে তো ফাঁকি দিলেন, না ফাঁকি দিব না আমরা। 8টা ক্লাসের জায়গায় আমরা অলরেডি 9টা ক্লাস করব, কারণ গত ক্লাসটা ছিল 1 নম্বর ক্লাসের বাইরে, মানে আজকে প্রথম ক্লাস, মানে অলরেডি 9টা ক্লাস হয়ে গেছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা শেষ না করতে পারি। তো আমরা আজকে আলোচনা করবো এমএস ওয়ার্ড, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। কোশ্চেন হতে পারে কেন মাইক্রোসফট ওয়ার্ড শিখবো,
আমার কোশ্চেন হলো, আমার কোশ্চেন না কইরা আপনি ফাইবারে যান, ফাইবারে যাইয়া যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, দেখবেন এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ছাড়া এইটার স্কিল পসিবল না, ডাটা এন্ট্রি অন্তত পসিবল না। এটা এক্সেলের স্ক্রিনশট, এখানে এমএস ওয়ার্ডের আইকন, প্রত্যেকটা প্রোফাইলে দেখাই যাচ্ছে তারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারে, দেন অন্যান্য অনেক কিছু পারে। তো এই ক্লাসের ভিতর এমন কেউ যদি হন যে ভাই আমি এমএস ওয়ার্ড ভালো পারি, ওকে ফাইন, আপনি আগাইছেন, কিন্তু আমার এখানে চিন্তা করতে হবে, এখানে ম্যাসিভ লেভেলের অনেকে আছেন যারা আসলে এমএস ওয়ার্ডটাও অত ভালো পারেন না, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারেন না। তো আমরা 2-3টা ক্লাস এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নিয়ে আসলে 1-2 মাস 3 মাসেরও ক্লাস হয়, কিন্তু আমরা মাত্র 2-3টা ক্লাস করব ডাটা এন্ট্রি কনসেপ্টের উপরে। যদি কারোর জানাও থাকে তাহলেও আপনারা কন্টিনিউ করবেন, না জানা থাকলেও কন্টিনিউ করবেন। তো আমরা আজকে শুরু করলাম এমএস ওয়ার্ডে, স্টার্ট মেনু থেকে WORD ওয়ার্ড লিখলাম, অফিস 2016 আমার ইনস্টল করা। আমি এখানে ওয়ার্ডে ক্লিক করলেই এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলাম, এই চলে আসলো আমাদের এমএস ওয়ার্ডের একটা আইকন। আচ্ছা, তো এমএস ওয়ার্ড যদি কারোর কাছে না থাকে, ইনস্টল করা না থাকে, কাইন্ডলি ইনস্টল করে নেবেন। এটার দাম দেন আর না দেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। পাওয়ার পয়েন্টও গুরুত্বপূর্ণ, এক্সেলও গুরুত্বপূর্ণ। আমরা বড় বড় প্রজেক্ট পাইতে গেলে আগে এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করি, করে তারপরে সেটা আমরা আমরা অনেক প্রজেক্টের জন্য, তামান্না ম্যাডাম মিউট করে নেন, হ্যাঁ, আমরা অনেক প্রজেক্টের জন্য এইখানে প্রপোজাল ডেটা তৈরি করি। তার মানে এমএস ওয়ার্ডটা অনেকের কাছে দাম নাই, আবার অনেকের কাছে অফিস চালানোর জন্য এমএস ওয়ার্ডের থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার আবার নাই। আর আমরাই তো দেখলাম, আমি সরাসরি মার্কেট প্লেস ওপেন করে দেখাইলাম যে 4 কোটি টাকার মতো ইনকাম করছে, তার স্কিলের ভিতর কি আছে, তো আপনি ওইটাই ফলো করেন। সেই জন্য আমাদের এমএস ওয়ার্ড শেখাটা জরুরি। তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে এমএস ওয়ার্ডটাকে আজকে যতটুকু পারি রিকভার করে দিব, এবং আপনারা এইটাই আজকে ক্লাসের রেকর্ডিং দেখে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এক ক্লাসে তো সম্ভব না, আস্তে আস্তে করে ক্লাসও বাড়বে, নতুন নতুন অনেক জিনিস আমরা শিখবো। হ্যাঁ লামিয়া ম্যাডাম বলেন। ভাই আমাদের যে হোমওয়ার্ক গুলা থাকবে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো না, মেন্টরকে? এটা কোথায় মানে এটা আমাদের যে সাবমিট ফেসবুক করা হবে? গ্রুপটা আছে, আমরা সেই ফেসবুক গ্রুপটা শেয়ার করব। ও আচ্ছা, আর আমাদের আর বাকি ক্লাসগুলো কি আপনি দিবেন? এটা শিওর বলতে পারতেছি না, কারণ আমাদের আশেপাশে অনেক মেন্টর আছে। না ভাই, আপনি নিলে মেবি ভালো হয়, আপনার কথাগুলো ভালো মতন বুঝতে পারি সরাসরি। আচ্ছা, আমি আমি যদি নাও নেই, আমি শেষের দিকে ক্লাসগুলো নেব, নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু কাইন্ডলি স্যার, মিউট আমার করেন। একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমার এমএস ওয়ার্ড তো ওই যে গ্রুপে দিলেন না, ওইটা আমি ইনস্টল করছি, আচ্ছা বাট আমার ল্যাপটপে আসতেছে না। প্রথমে সেট আপ করছে, পরে মানে কি, পরে আবার ডিলিট করে দিছি, তো ওই পরে আবার রিকভার করছে, আসে না। রিকভার না, আপনি সবকিছু আনইনস্টল করে দিয়ে আবার ওইটাকে সার্চ করে এমএস ওয়ার্ডে ইনস্টল করেন, দেখবেন সেম হবে। স্যার, করছি তো। আসে নাই? না। আচ্ছা, আমি আরো একটা সলিউশন দিই, ফাঁকিবাজি আলোচনায় কারো কোনো ক্ষতি হবে না। তারপরে এই জন্য গত ক্লাসে আলোচনা করে নিই, তাও 2-3 মিনিটের জন্যই। আমরা এই সাইটটা যাব, ক্লাসের ভিতরে স্যার, ঢুকবো। আমি গতকালকে ক্লাসে ছিলাম না তো। আমি তো 8 তারিখে আমার ক্লাস, আজকে ক্লাস, প্রথম ক্লাস আমার আজকে। আজকে তো প্রথম ক্লাস, আমাদেরও প্রথম ক্লাস। আমি যদি রুলটা এখনো বুঝতে না পারি, টোটাল গাইডলাইন যেটা আছে, তারপরে হচ্ছে আপনার এখানে ওরিয়েন্টেশন ক্লাসে কি আলোচনা হয়েছিল, সব এখানে পিডিএফ এর ভিতরে লেখা আছে, ঠিক আছে? স্যার, ওইটা ফলো করি তো, করছিলাম। ওকে, ঠিক আছে, আমি আমি আরেকটা সমাধান করে দিচ্ছি। ভাইয়া আমারও সমস্যা, আমারও এমএস ওয়ার্ডটা হচ্ছে না। ঠিক আছে, মিউট করে নেন। ভাইয়া আরেকটা কথা ছিল যে মেসেঞ্জারে একটা গ্রুপ খোলার কথা ছিল, ওইটা কি খোলা হয়েছে? ওটা একদম শেষে, আজকের ক্লাসের শেষে একটা গ্রুপ করে ওইখানে শেয়ার করা হবে, যেখানে আপনার ক্লাসের লিংক পাইলেন, ওইখানেই জি, শেয়ার করে দেওয়া হবে, আপনারা জাস্ট লিংক ক্লিক করলেই জয়েন হতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। স্যার আপনি এই সাইটটায় যাবেন, এই যে আমি যেটা লিখলাম, এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাবেন। এবার এটার ভিতর ঢুকলে আপনি এখানে লিখবেন মাইক্রোসফট অফিস। এখানে আপনি যার যে স্যার, আমার আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন।
স্যার আমি প্রথমে যখন ইনস্টল করছিলাম তখন সেট আপ হয়েছিল, পরে আবার মানে ওইগুলোতে ঢুকছি, ওয়ার্ডে ঢুকছি, কিন্তু মানে এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেট তো ওইটা দেখানোর পরিবর্তে আমারটা আসছিল যে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। তো ওই জন্য আর কি পরে আচ্ছা আবার সেটা তো আমি ডিলিট বললাম, করে দিছিলাম। সমাধানই তো আপনারটা দিচ্ছি আমি। এটা সম্পূর্ণ আনইনস্টল করে এখান থেকে একটু ওল্ড ভার্সন 2013 বা 16 এরকম একটা ভার্সন, এখানে সব ভার্সন পাওয়া যায় উইথ প্রোডাক্ট কি এবং ইনস্টলেশন প্রসেস সহ সবকিছু এখান থেকে পাওয়া যায়। ডাউনলোড করতে একটু সময় লাগে, 2-3 ঘন্টা সময় লাগে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে, এখানে 2013 ভার্সনও আছে, 2013 পুরাতন ভার্সন, এগুলো কোনো ঝামেলা হয় না। বা 2016 আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারছেন? যাদের সমস্যা আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখানে সব ভার্সনই অলমোস্ট আছে। হ্যাঁ, কোন সালেরটা সব থেকে বেস্ট হবে? আপনার যদি র্যাম বেশি হয়, ভালো সফটওয়্যার আছে 2021-এ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় 2016টাই বেস্ট। 2016 ভিতরে স্মার্টও আছে আবার পুরাতনটাও আছে। আর মানে যে কি বলে অ্যাক্টিভিশনের যে ব্যাপারটা সেটা কম ঝামেলা করে এইসব ভার্সনগুলায়। আচ্ছা, ব্যাক টু ওয়ার্ড। চলে আসলাম এমএস ওয়ার্ডে। স্ক্রিন পরিচিতি। আমাদের এমএস ওয়ার্ড যেহেতু অনেকেই ক্লাসে এটা পাইছেন, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে বলি। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ভাবেই বলা উচিত। যে কোনো সফটওয়্যারের এই উপরের প্রথম যে বারটা, যেটা এখন আমাদের এখানে সিলেক্ট করলাম, এটাকে বলা হয় টাইটেল বার। এটা হলো টাইটেল বার। টাইটেল বারের নিচে ফাইল, হোম, ইনসার্ট লেখা এই যে লম্বা বারটা আমি এখন সিলেক্ট করলাম, এটার নাম হলো মেনু বার। এখানে অনেক মেনু থাকে, সব মেনু ফিক্স না। বিশ্বের যতগুলো সফটওয়্যার আছে অলমোস্ট সব সফটওয়্যারে এই টাইটেল বারও থাকে, মেনু বারও থাকে। মেনু বারের নিচে অনেকগুলো অপশন দেওয়া এই টোটাল বারটার নাম হলো রিবন। মেয়েরা চুলের ফিতা ফিতা মাথায় দেয়, তো ফিতা কি হয়, লম্বা হয়। তো এইটার জন্য এটা লম্বা হওয়ার কারণে এটাকে রিবন বলা হয়। নাম এই যে যা যা বললাম এগুলো কিন্তু আপনাদের ক্লাসের শেষে আমি আবার কোয়েশ্চেন করব, যে আপনারা আজকে ক্লাসের কে কি শিখলেন, কে কি বুঝলেন, এগুলো কিন্তু আমি কোয়েশ্চেন করব। তো টাইটেল বার, মেনু বার, রিবন, তারপরে দাগ দেওয়া, খাস কাটা, দাগ 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 দেওয়া, এটাকে বলা হয় রুলার। আমরা যেটাকে স্কেল বলি, স্কেল বলেন, রুলার বলেন, যাই বলেন, এটা পেজের মাপজোপের কাজের জন্য ব্যবহার করা হয়। বিশ্বে যতগুলো সফটওয়্যার আছে যেখানে মাপজোপের ব্যাপার আছে, সব জায়গায় এই রুলারটা আছে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর, ইনডিজাইল, কোরেল ড্র, সব জায়গায় এই রুলারটা থাকে। উপরে একটা রুলার, বাম সাইডে আরেকটা রুলার, হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার, দুই ধরনের মাপের জন্য দুইটাই রুলার এখানে আছে। ডান পাশে একটা বার থাকে, যে বারটা দিয়ে আমরা পেজটাকে উপর নিচ করতে পারি, এটাকে বলা হয় স্ক্রল বার। SCROLL, স্ক্রল বার। স্ক্রল বারও উপরে থেকে একটা, নিচে একটা থাকে, আমার পেজ ছোট বলে নাই, বড় হইলে থাকতো। হরিজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। মাঝখানে একটা সাদা পেজ দেখতে পারতেছি, এটা আমরা সবসময় সাদা পেজই বলি, কিন্তু এটাকে আসলে অফিসিয়াল ভাবে বলা হয় ভার্চুয়াল পেজ বা ওয়ার্কিং এরিয়া। এটা হচ্ছে একটা ভার্চুয়াল পেজ, যখন প্রিন্ট করা হবে তখন এটা একটা অরিজিনাল পেজ হিসাবে কাউন্ট হবে। পেজের একদম নিচে পেজ অন অফ ওয়ান লেখা লম্বা একটা বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে স্ট্যাটাস থাকে, পেজের অবস্থা থাকে, জুম কতটুকু, সামথিং কিছু ইনফরমেশন থাকে, তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার। একদম নিচে যেটা সব কম্পিউটারে একটা বার থাকে, যেখানে সব সফটওয়্যারগুলো আমরা দেখতে পাই, এইটাকে বলা হয় টাস্ক বার। এখানে টাস্কগুলো থাকে, এই জন্য এটাকে বলা হয় টাস্ক বার। এইটা গেল আমাদের মাইক্রোসফট অফিসের স্ক্রিন পরিচিতি। কোনো কোয়েশ্চেন আছে নাকি বুঝছেন? বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরো সামনে চলে যাই। স্যার স্যার বলেন। যাদের আমাদের যাদের আমাদের ল্যাপটপ নাই তারা কি করবো আমরা? ল্যাপটপ নাই যারা, আমরা গুগল এই সেম এমএস ওয়ার্ড আপনাদের মোবাইলেও ইনস্টল করতে পারবেন। প্লে স্টোর থেকে ওয়ার্ড লিখে সার্চ করলে আপনারা পাবেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে সিমিলার জিনিস পাবেন, একদম সেম হবে না যেহেতু স্ক্রিনের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে যেরকম মেনু আছে, বোল্ড, ইটালিক আছে, সবই আপনি এখানে কম বেশি পাবেন। অথবা গুগল ডক্স, এটাও ব্যবহার করতে পারেন, সিমিলার। আমার কথা হচ্ছে টাইপিং এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, এই ধরনের
কাজের জন্য এমএস ওয়ার্ডও হইতে পারে, গুগল ডক্স হইতে পারে। আর মোবাইল দিয়ে এই মুহূর্তে আপনি প্লে স্টোর থেকে এই দুটো সফটওয়্যারই ডাউনলোড করে নিতে পারবেন। আর সামনে যখন কম্পিউটার নেবেন তখন এই ভিডিওগুলো দেখে ওইটাও রিকভার করে নেবেন। বাট ভাইয়া মাইক্রোসফট ডেটা এন্ট্রির কাজ তো আর ফোনে করা যায় না। মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে অলমোস্ট ডাটা এন্ট্রির ভিতর যে কাজগুলো দরকার সবই করা যায়। মোবাইল যে অ্যাপটা আছে অ্যান্ড্রয়েড অ্যাপ, এমএস ওয়ার্ড নামেই তো একটা অ্যাপ আছে যেটা এই একই সেম কোম্পানির। হ্যাঁ, এটা তো জানি, বাট ওই যে ডাটা এন্ট্রির জন্য যে কাজগুলো ওগুলি নাকি ফোনে করা যায় না, আমি অনেকের কাছে শুনছি। সব শোনেন, করা তো যায়, সবই করা যায়, কিন্তু একটা কম্পিউটারের একটা স্ক্রিন কতটুকু, আর আমার যে মোবাইল ফোনের স্ক্রিন হলো এই এতটুকু মোবাইল ফোনের স্ক্রিন, তার মানে এইটার কাজের পোটেনশিয়াল আউটপুট হলো প্রায় 20 গুণ। করা যায় না এ কথাটা ভুল, এখানে বোল্ড ইটারিক করা যায়, সবই করা। মোবাইল তো অনেকে টাইপিং কম্পিউটার থেকে মোবাইলে বেশি দ্রুত টাইপিং করে, তো করা যায় না এ কথাটা ভুল। অনেক অপশনই করা যায়। আমরা তো মোবাইল দিয়ে আপনার প্রেজেন্টেশনও তৈরি করি, কে বলছে করা যায় না? হ্যাঁ ভাইয়া, এটা তো আমিও করি, বাট অনেকে দেখলাম যে বলে যে না, এটা মোবাইল দিয়ে করা যাবে না, আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকতেই হবে। এই ডেটা এন্ট্রিটা আপনি ফোনে করতে পারবেন না, এটা এভাবে বলেন। যারা বলে, যে যারা অনেক বেশি প্রফেশনালি চিন্তা ভাবনা করে, এটা আমিও বলি যে না, ডাটা এন্ট্রির অনেক কাজ সম্ভব না। আমি এইভাবে বলি না যে করা সম্ভব না, আমি বলি ডাটা এন্ট্রির অনেক কাজ মোবাইলে করা যায় না, কিন্তু করা যায় না যদি বলা হয় তাহলে এটা ভুল হবে। আমি বলবো যে তাহলে আসেন কোন কাজটা করা যায় না আমি দেখাই দিচ্ছি আপনারে, মোবাইল দিয়েই করে দেখাই দিব। কিন্তু একটু প্যাসাল দিয়ে করতে হয়, কম্পিউটারে মাউস দিয়ে করলাম বিশাল বড় একটা কিবোর্ড, আর মোবাইলে তো অল্প একটা কিবোর্ড, এই পার্থক্য তো থাকবেই, কিন্তু করা যায় না এই কথাটা ভুল। হ্যাঁ, আবার আমি এটাও শুনছি কাস্টমার নাকি বুঝতে পারে যে এই জিনিসটা নাকি ফোনে করা হয়েছে না কি জানি, এই জন্য নাকি প্রবলেম হয় পরে। ডাটা এন্ট্রির ভিতরে এমএস ওয়ার্ড বাদেও তো ডাটা এন্ট্রি আছে, লিড জেনারেশন কাজ সরাসরি এক্সেলে হয়। তো এক্সেল যদি হয়, কেউ যদি মোবাইলে গুগল শিট ওপেন করে, তাহলে বায়ার বাপেরও বোঝার সুযোগ নাই যে এটা মোবাইল দিয়ে করছে না কি দিয়ে করছে, কোনো সুযোগই নাই যদি সে গুগল শিট দিয়ে করে। এ কথাটা ভুল। ডাটা এন্ট্রির জি। বহুত কাজ আছে, কন্টেন্ট রাইটিং এর অনেক সময় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টেরও প্রয়োজন হয় না, অনলাইনে ডাটা এন্ট্রি করতে হয়, সিআরএম ডাটা এন্ট্রি করতে হয়। তো সেক্ষেত্রে মোবাইল আর কম্পিউটার বোঝার কোনো সুযোগ নাই। এ কথাটা ভুল, আপনার যে বলছে ভুল বলছে। কিছু কাজ করা যায় না সেটা আমিও বলতেছি। আচ্ছা, তো আমরা এখানে মেনুর পরিচিতি জানলাম, ফাইল মেনুতে আসি। আমরা অল্প কিছু আজকে গলা ব্যথা, খুব বেশি আলোচনা করবো না, অল্প কিছু আলোচনা করে আপনাদের ছেড়ে দিব। আপনারাও একটু আস্তে আস্তে রিল্যাক্সে আগান। এবং আমাদের ক্লাসের যে আলোচনাগুলো হবে এগুলো সাপোর্ট ভিডিও থাকবে, রেকর্ডিং বাদে। রেকর্ডিং তো থাকবেই, এটা ছাড়াও এক্সট্রা সাপোর্ট ভিডিও থাকবে যেগুলোর ভিতরে আরো অনেক এক্সট্রা আলোচনা থাকবে 8টা ক্লাসের বাইরে। তো সেগুলো আপনারা দেখে, ভিডিওগুলো দেখে, ভিডিও থাকবে প্রায় 30টা প্লাস, এগুলো দেখে দেখে আপনারা আস্তে আস্তে আরো কিন্তু স্কিল গ্যাদার করতে পারবেন। ফাইলে আসলাম, বিশ্বের যতগুলো মেনু আছে, সফটওয়্যার আছে, সবগুলো ফাইল মেনু থাকে। ফাইলে ওপেন করার পরে স্যার যা অপশন আছে, একটু পরে কোশ্চেন নেই, কোশ্চেনটা নোট করেন, আমরা একটু আগাই, পরে কোশ্চেন নিব। এখানে যে অপশনগুলো আছে অলমোস্ট সব সফটওয়্যারে অপশনগুলো থাকে, যেমন ওপেন, সেভ অ্যাজ, ক্লোজ, প্রিন্ট, এগুলো থাকে। আমি এখন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, এমত অবস্থায় আমার যদি নতুন একটা ডকুমেন্টসের প্রয়োজন হয়, তাহলে আমি কি করব, আমি ফাইল থেকে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার সাথে সাথে বলতেছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন কিনা, দিলাম, নতুন আর একটা ডকুমেন্ট চলে আসলো, দুইটা ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে আমরা ওয়ার্ডকে এনে প্রসেস করি, এই জন্য এটাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে। তো ফাইল নিউ এত কষ্ট না করে আমরা ভেরি সিম্পলিও করতে পারি। কিভাবে? CTRL মানে কন্ট্রোল, যদি কন্ট্রোল+N প্রেস করি তাহলে আমরা কিন্তু একটা ক্লিকের মাধ্যমেই নতুন একটা ডকুমেন্টস পেয়ে যাব। এই শর্টকাটগুলো আপনারা নোট করবেন, লিখে রাখবেন। প্রতিদিন এমএস ওয়ার্ড শেখার দরকার নেই, একবার ভালো করে শিখেন, সারা জীবন কাজে লাগবে। তারপরে কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য ওপেন, ওপেন মানে হইলো ফাইলটা আগে কাজ করা ছিল, আমি এখন নতুন করে ওপেন করে এডিট করতে চাই। তো সেক্ষেত্রে যদি ডকুমেন্ট আমার চোখের সামনে থাকে তাহলে তো ডবল ক্লিক করেই ওপেন করব, কোনো প্যারা নাই, ঝামেলা নাই, একদম ভেরি সিম্পলি ক্লিক করে ওপেন করা যাবে। কিন্তু ডকুমেন্টটা যদি চোখের সামনে না থাকে তাহলে আমরা কি করব? যেমন আমরা কিন্তু মোবাইলে কিন্তু ক্লিক করার কোনো অপশন নাই, তখন কিন্তু আমাকে ব্রাউজ করতে হয়, তখন ওপেন ক্লিক করতে হয়। ওপেন ক্লিক করার পরে বলবে যে কোন ফাইল ওপেন করবেন, ব্রাউজ দিলাম,
অনেক ভার্সনে এই ব্রাউজটা দেওয়া লাগে না, বিশেষ করে পুরাতন ভার্সন অফিস 2007 এটা দেওয়া লাগে না, এমনিতেই বক্সটা আসে। পার্থক্য আছে কিছুটা, আমি বলেই দিব পার্থক্যগুলো। আবার এখানে দেখাচ্ছি 2016 স্মার্ট ভার্সন, আবার অনেকে 2007 পুরাতন ভার্সন অনেকে ব্যবহার করেন। আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, তার ভিতরে সব কিছু আবার লিখিত আকারে পাবেন। আমি যা যা বললাম শর্টকাটগুলো কিছু জিনিস এখানে লিখিত আকারে পাবেন। তা আমি এখন কোথায় যাব, ডকুমেন্টসে আসলাম বা ডেস্কটপে কোনো ফাইল আছে কিনা। এই যে একটা ফাইল আছে, এই যে একটা ফাইল আছে, আমি এটা ক্লিক করে ওপেন ক্লিক করলেই ফাইলটা ওপেন হবে। দুইটা পদ্ধতি, ডবল ক্লিক করেই ওপেন করা যায় যদি সেটা এমএস ওয়ার্ড ফাইল হয়, অথবা ওপেন ক্লিক করে ব্রাউজ করে ফাইলটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওপেন করা সম্ভব। এটা গেল ওপেন, এটার শর্টকাট আছে Ctrl+O। তারপরে আছে সেভ অ্যান্ড সেভ অ্যাজ, দুইটা অপশন। সেভ অ্যান্ড সেভ অ্যাজ দুইটা অপশন কেন কেউ বলতে পারবেন? কারণ কি, বা সেভের মেইন কাজ কি, সেভ অ্যাসের মেইন কাজ কি বলতে পারবেন কেউ? আচ্ছা, সেভ করা, কোনো কিছু সেভ করা, ফাইল বা কোনো ডকুমেন্ট সেভ করা। সুন্দর বলছেন, কিন্তু দুইটা কেন? ফাইলের নাম হিসেবে যে সেভ অ্যাজ পিডিএফ বা এরকম কিছু। আচ্ছা, সুন্দর বলছেন, আমি মেইন পার্থক্যটা আপনাদের বলে দেই। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাধারণ জিনিস কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। আচ্ছা, মিউট মিউট করে নেন। হ্যাঁ, নাসরিন ম্যাডাম আপনার আনমিউট করেন, করা আছে আপনাকে। ওকে, সেভেন সিভেসের মধ্যে মেইন পার্থক্যটা হলো, আমি যে ডকুমেন্টটা এখন ওপেন করছি এটা কখনোই সেভ করা হয় নাই, মাত্রই ওপেন করলাম, আনকরা নতুন একটা ফাইল। নতুন ফাইল সেভ করার জন্য হলো সেভ অ্যাস, এবং যেটা পুরাতন ফাইল সেটা সেভ করার জন্য সেভ। এটাই মেন পার্থক্য। সেভ অ্যাস দিয়ে একই ফাইল ভিন্ন ভিন্ন নামে সেভ করা যায়, পিডিএফ আকার মানে ভিন্ন এক্সটেনশন ভিন্ন টাইপে সেভ করা যায়। এটা 2 নম্বর কাজ। মেইন কাজ হইলো, কোনো মেইন পার্থক্যটা হইলো যদি নতুন ডকুমেন্টস হয় তাহলে সেটা সেভ করতে হয় সেভ অ্যাস দিয়ে, আর পুরাতন ডকুমেন্ট সেভ করতে গেলে সেভ দিয়ে সেভ করতে হয়। কিভাবে উদাহরণ দেই, তা আমার কথা অনুযায়ী কখনোই সেভ দিয়ে নতুন ফাইল সেভ করা পসিবল না, পসিবল না। মানে আপনি যেটা আগে পরে সেভ করেন নাই সেটা কখনোই সেভ দিয়ে সেভ করতে পারবেন না। আচ্ছা, দিলাম সেভ, দেখেন আসছে সেভ অ্যাস, মানে সেভ দিলেও আসলে সেভ অ্যাসে লাভ দিয়ে সেভ অ্যাসে চলে আসছে, তার মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তা আমি সেভ অ্যাসে দিলাম, এবার ব্রাউজে দিলাম, ডেস্কটপে একটা নাম দিলাম 44556। এবার এখানে বিভিন্ন ফাইল আছে, পিডিএফ করা যায়, অন্যান্য ফাইলেও সেভ করা যায়। অফিসের পুরাতন ভার্সন অফিস 2097 বা 2003 এইগুলাও করা যায়, পুরাতন ফাইলও করা যায়। আমি এখানে ডক দিয়ে সেভ দিলাম। এখন এই ফাইলটা সেভ আছে, কোথায় সেভ আছে? ডেস্কটপে, মানে লোকেশন কি নামে আছে? 556, মানে লোকেশন ফাইল নাম, এই দুইটা আছে। এখন এই ফাইলটাকে সেভ করার জন্য হলো সেভ। তার মানে এই সেভটার আসল অর্থ হইল আপডেট, আপগ্রেড। আমি এখন সেভ করছিলাম, এই লেখাটুক সেভ আছে, কিন্তু নতুন করে লিখছি 123, এই 123 কিন্তু সেভ হয় নাই, মানে এই 123 কিন্তু ফাইলে অ্যাডজাস্ট হয় নাই, সেভ হয় নাই। এই যে নতুন 123 লিখলাম, এইটা সেভ করার জন্য হইলো সেভ, মানে আপডেট আপগ্রেড করার জন্য। বুঝছেন এইবার সেভ এন্ড সেভ আছে জি মেন বিষয়টা? ওকে। জি ভাইয়া। আচ্ছা, এবার সেভ অ্যাজ দিয়ে আপনি চাইলে পিডিএফ সেভ করতে পারেন, একই ফাইল 5 জায়গায় সেভ করতে পারেন, ভিন্ন নামে সেভ করতে পারেন, এটা একটা মানে পরবর্তী অপশন। আচ্ছা, এরপর এখানে প্রিন্ট আমাদের দরকার নাই, ডকুমেন্ট প্রিন্ট করাটা যেহেতু ডাটা এন্ট্রি কাজ, তারপরেও কন্ট্রোল পি তে প্রিন্ট করে। আমি শর্টকাটগুলো লিখে দেই, Ctrl+S সেভ, Ctrl+P তে প্রিন্ট। এরপর চলে আসি হোম মেনুতে। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো অপশন নাই। আমরা এখন হোমে আসলাম। অফিসের কিছু ভার্সনে হোম নামে কোনো মেনুই নাই। অফিসে কিছু ভার্সনে হোমের জায়গায় আপনি মেনু পাবেন ফরম্যাট নামে, মানে যাহাই ফরম্যাট তাহাই হোম। কিন্তু বুঝতে হবে যে সব জায়গায় যেহেতু হোম নাই, এমনকি সব সফটওয়্যারেও হোম নাই। কিছু যেমন গুগল ডক্সে সম্ভবত অন্য নামে আছে, ফরম্যাট নামে আছে, বা কিছু অন্যান্য সফটওয়্যারের ফরম্যাট নামেও থাকতে পারে। এবং এই যে ফাইল মেনুটা কাজ করলাম না, অফিস 2007 এ ফাইল নামেও কোনো মেনু নাই। অফিস 2007 এ হলো ফাইলের জায়গায় অফিস বাটন, কিন্তু একই জিনিস, ওরা একটু মডিফাই করছে, মাঝে মাঝে একটু ডিজাইন মিজাইন করে দেখে কেমন লাগে, এই আর কি। তো হোম মেনুর ভিতর যা আছে এগুলো আসলে ফরম্যাট রিলেটেড আলোচনা। ফরম্যাট মানে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, মানে
পরিবর্তন করাটাই হলো ফরম্যাট। তো এখানে শুরুতে আছে কাট কপি পেস্ট। আমরা আজকে এই অল্প কিছু আলোচনা দেখে আমাদের ক্লাসটা আমরা শেষ করে দিব, কারণ অলরেডি গলা ব্যথা হয়ে গেছে আমার। তো শুরুতে আছে কাট কপি পেস্ট। আমরা হয়তো অনেকে এরকম প্রতিনিয়তই কাট কপি পেস্টের কাজ করি। তা আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা। এখন কাট বা কপি করতে গেলে মাস্ট বি লেখাটাকে সিলেক্ট করতে হবে। বলেন তো দুই একটা পদ্ধতি সিলেক্ট করার। কন্ট্রোলে প্রেস করে তারপর কন্ট্রোলে কন্ট্রোলে পাইলাম, আর এবারে মাউস দিয়ে প্রেস করেও তো করা যায়। মাউস দিয়ে প্রেস করে, হ্যাঁ। মাউস দিয়ে, হ্যাঁ। আমরা তো একটা দুইটা পদ্ধতি বললাম, কিন্তু আসলে অনেক হিউজ সিলেক্ট করার পদ্ধতি আছে। এগুলো না জানলে আপনাদের অফিসিয়াল কাজ করাটা কঠিন হয়ে যাবে। টুলবারেও সিলেক্ট অল নামে একটা অপশন আছে। আচ্ছা ঠিক আছে, টুলবারও সিলেক্ট নামে একটা অপশন আছে, আমি বলে দিই আপনাদের। অনেক পদ্ধতি আছে, আমি অল্প কিছু পদ্ধতি বলি। প্রথমত কন্ট্রোল এ, ডকুমেন্টের সবকিছু সিলেক্ট হবে, একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, কোনো লেখার উপর মাউসের ডবল ক্লিক করলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়, ডবল ক্লিক করলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়। 3 নম্বর পদ্ধতি, মাউসের লেফট বাটন, বামে একটা আছে ডানে একটা আছে, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। এখন আমি যেটা বললাম এটাই প্রফেশনাল, বা এটাই বলা উচিত। লেফট বাটন চেপে ধরে মুভ করা কে বলা হয় ড্র্যাগ করা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কোনো একটা কিছুকে এরকম টেনে এর ভিতর ছেড়ে দেওয়া, এই যে কোনো একটা কিছু, কোনো অবজেক্ট টেনে ছেড়ে দেওয়াটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, চাইলে বলতে পারেন, না বললেও সমস্যা নাই। আমরা অনেক সময় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এটা ভালোর জন্যই করি, না ইউজ করলেও কোনো কঠিন কিছু হবে বিষয়টা এমন না। তাহলে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে আমরা সিলেক্ট করতে পারি। 4 নম্বর পদ্ধতি, আমরা যদি কোনো লাইনের এমএস ওয়ার্ডে কোনো লাইনের শুরুতে একটা ক্লিক করি, ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। লাইনের শুরুতে একটা ক্লিক করলে এই লাইনটা সিলেক্ট করব, লাইনের শুরুতে একটা ক্লিক। এমনকি যদি ক্লিক করে নিচে ড্র্যাগ করি তাহলে লাইন ধরে ধরে সিলেক্ট হবে। তার মানে এইটা আরো একটা পদ্ধতি। সবার কাছে একটা কোয়েশ্চেন, সবার কাছে, এই যে আমি মুভ করলে একটা আইয়ের মতো মুভ হচ্ছে, এটার নাম কি, কে বলবেন? কার্সার নাকি এনিওয়ান? আরো এই যে যেটা কার্সার। এই যে মুভ হচ্ছে, আমি মুভ করলে এই যে চারিদিকে ঘুরতেছে, এটার নাম কি, কে বলতে পারবেন? আর বলেন। আচ্ছা একটা অ্যানসারে পাইছি, আর বাকিরা কিন্তু কোনো অ্যানসার দেন নাই। ভাই এটা তো কার্সর না? কার্সার, আচ্ছা ওকে, দুটো অ্যানসার পাইলাম। আপনারা অ্যানসার দিবেন। আমাদের অফিসিয়ালি কি আপনাদের ভর্তির সময় বলে দিছিল যে ভুল বললে জরিমানা আছে, বলছিল? অ্যাডমিশনের সময় কি এটা বলা হয়েছে আপনাদের? না। আচ্ছা বলে নাই, মেন্টরের তাহলে তো সাথে আলোচনা তাহলে তো করতে জরিমানা দেওয়া লাগবে না, লাগবে জরিমানা দেওয়া ভুল বললে? সমস্যা তো নাই, আচ্ছা ভুল বলবেন। আচ্ছা দুইটা অ্যানসার পাইলাম, দুইটাই ভুল। এই যে মাউস মুভ করলে যেটা নড়তেছে এটাকে কার্সর বলে না, এটাকে বলে মাউস পয়েন্টার। এবং এই যে একটা লাইন, তীরের মতো লম্বা একটা লাইন ব্লিঙ্ক করতেছে, এইটাকে কার্সর বলে। দুটো সেম জিনিস না, দুটো আলাদা জিনিস। এটাকে বলে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টারে যেখানে এডিটেবল লেখা থাকে, যেখানে লেখাকে এডিট করা সম্ভব, সেখানে যে লাইনটা থাকে সেটাকে বলে কার্সার। তো যাই হোক, কার্সারের বাম দিকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অ্যারো কি, শিফট চেপে ধরে এক একটা ক্লিক করলে এক একটা অক্ষর সিলেক্ট হবে। এইটাও আরেকটা পদ্ধতি। আমি এরকম অনেক পদ্ধতি বলতে পারবো, দরকার নাই, এই কয়টা পদ্ধতি শিখলেও আপনারা করতে পারবেন অনেক কিছু। যাই হোক, শিফট অ্যারো কি চেপে ধরেও আমরা একটা একটা ক্লিক করেও সিলেক্ট করতে পারবো। লেখাটাকে সিলেক্ট করলাম, কাট দিলাম, কাট মানে কাট হয়ে গেল। এবার যেখানে রাখবো সেখানে কার্সারকে নিয়ে এসে পেস্ট, অথবা কন্ট্রোল প্লাস ভি, এই যে হয়ে গেল পেস্ট। যদি ওইখানেও রাখতে চাইতাম তাহলে কি করতাম, লেখাটাকে সিলেক্ট করে কপি দিতাম, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিতাম, দুই জায়গায় থাকতো। এটাকে বলে কপি। আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসাটাকে কাট বা মুভ বলা হয়। এটাকে আমরা কাট করতে পারি। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল ভিতে পেস্ট। এটা সহজ একটা পদ্ধতি। কন্ট্রোল সি কাট কপি হবে, কন্ট্রোল এক্স এ কাট হবে, কাট কপি যাই করেন রাখার জন্য কন্ট্রোল ভি মানে পেস্ট। এখন এটা ডাটা এন্ট্রির কনসেপ্টের উপরে এখানে আরেকটু বিষয় আছে যেটা ডাটা এন্ট্রির জন্য স্পেশাল। সেটা হলো, আমরা যদি অনলাইন থেকে কোনো লেখা কপি করি,
তো সেই লেখাটা দেখা যায় কপি করে যখন এমএস ওয়ার্ডে আমরা পেস্ট করি, তখন পেস্ট করলে দেখা যায় ওই ওয়েবসাইটে যেমন ছিল সেই রকম লেখা চলে আসে। এইটা অনেক সময় প্রবলেমের কারণ হয়। যেমন আমাদের ওয়েবসাইটে ধরেন আমি এখানে যাই, এখন আমি এখানে ওয়েলকাম টু ডিজিটাল আইটি লেখাটা কপি করলাম, করে আমাদের এইখানে এসে পেস্ট করলাম। খেয়াল করে দেখেন ওই ওয়েবসাইটে যেমন ছিল তেমন লেখা আছে। এখন সামটাইম আমাদের এরকম প্রয়োজন না, আমরা যেমন লিখতেছিলাম তেমন প্রয়োজন, অথবা শুধু লেখাটা প্রয়োজন, তখন কিন্তু আর নর্মাল পেস্ট করলে কাজ করবে না, মানে কাজ করবে কিন্তু সেটা আমার জন্য ইউজফুল হবে না। তো এটা আরো একটা জিনিস শিখতে হবে, যেটা নাম হলো স্পেশাল পেস্ট, যেটা আমরা পাবো, মানে পেস্ট পাবো কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলে পাবো। কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে যদি আমরা দেই পেস্ট হবে, কিন্তু পেস্টের দেখেন কত প্রকার আছে, 3 প্রকার পেস্ট আছে। আমি এইবার দিলাম আনফরম্যাটেড টেক্সট, ওকে দিলাম, দেখেন এইবারও পেস্ট হইছে, আবার এইবারও পেস্ট হইছে। দুটোর মধ্যে পার্থক্য হইলো এখানে ওই ওয়েবসাইটের মতো আসছে, আর এখানে আমি যেমন লিখতেছিলাম তেমন আসছে। তো আমার অনেক সময় এই ওয়েবসাইটের মতো দরকার নাই, এই ওয়েবসাইটের মতো আসছে, এখন এটা ওইরকম করতে গেলে আবার ওই ফরম্যাট করো, সাজাও, ফন্ট চেঞ্জ করো, এত তাল বাহানা দরকার নাই, আমার শুধু লেখা দরকার, তুমি আমাকে লেখাটাই পেস্ট করে দাও। এটা কি বলে স্পেশাল পেস্ট। এক্সেলে কন্ট্রোল অল্টার আর ভি, ভি, এটা এমনি নর্মাল কন্ট্রোল ভি দিলেও হয়, কন্ট্রোল ভি দিলাম, এরপর দেওয়ার পর এই যে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমি যদি এ দেই তাহলেও নর্মালটাই হবে, এটাও একটা পদ্ধতি। কন্ট্রোল অল্টার ভিও আর একটা পদ্ধতি। এক্সেলে 13 থেকে 14 প্রকার পেস্ট হয়, খালি কন্ট্রোল সি ভি এটা কিন্তু মাত্র একটা পদ্ধতি। এক্সেলে 13 থেকে 14 প্রকার পেস্ট হইতে পারে, বিভিন্ন ভ্যারাইটিসের পেস্ট হইতে পারে, আস্তে আস্তে এগুলো শিখবেন। তো যাই হোক, কাট কপি পেস্ট কমপ্লিট হইলো, আমরা এখন সামনে চলে যাই। এবার এখানে আছে ফন্ট সেকশন। আজকে আমরা ফন্ট এবং প্যারাগ্রাফ সেকশন, এই দুটো সেকশনে আজকে আলোচনা করব। আমি লিখলাম আমার সোনার বাংলা, এখানে কি কি আছে, ফন্ট মানে হলো লেখার ধরন। এই যে একটা লেখা লিখলাম, আমরা যখন খাতায় লিখি এক ধরনের, ডায়েরিতে যখন লিখি তখন আরেক ধরনের লিখি, সিগনেচার দিলে যার যত পেজ বেশি তার তত শিক্ষিত সে, তো বিষয়টা এরকম। তো আমরা একই মানুষ একই কলম, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লিখি। এই যে ভ্যারাইটিস, এইটা এমএস ওয়ার্ডে বলা হয় ফন্ট। এখানে ফন্টের বিভিন্ন ভ্যারাইটিস আছে, আপনি বাংলার জন্য বাংলা ফন্ট, ইংরেজির জন্য ইংরেজি ফন্ট, একই কিবোর্ড, এখন লেখাটা এরকম পেঁচালো হবে। তো এটা হচ্ছে জাস্ট ফন্ট চেঞ্জ করে দিলেই এগুলো আমরা এখানে পাবো। এবং ফন্ট চেঞ্জ করার সময় বা এইসব কাজ করার সময় সব সময় খেয়াল করে এই ছোট্ট বাটনে ক্লিক করবেন, এইটাই না, এই ছোট্ট বাটন দেখেন একটা, এটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। এই যেখানে ড্রপ ডাউন আছে সেখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ডাইরেক্টলি ক্লিক করবেন না। আচ্ছা, ফন্ট নিয়ে আসলে আরো অনেক আলোচনা আছে, আজকের ক্লাসের পরে ফন্ট নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও দিব, সেখানে আপনি ফন্ট রিলেটেড অনেক কিছু পাবেন। ফন্ট কিন্তু গ্রাফিক ডিজাইনে একটা ক্লাসই হয় ফন্ট নিয়ে, মানে এটা খুব বড় সড়ো একটা ব্যাপার। একটা হিন্টস দেই আপনাদের, বাংলার জন্য বাংলা ফন্ট, ইংরেজির জন্য ইংরেজি ফন্ট। ইংরেজি নিয়ে কোনো কথা নাই, কোনো পেশাবেশি নাই, বাংলা নিয়ে একটু পেশাবেশি আছে। বাংলা ফন্ট দুই ধরনের হইতে পারে, টেকনিক্যালি আরো অনেক ধরনের হইতে পারে, কিন্তু বেসিক্যালি দুই ধরনের আমরা ব্যবহার করি। একটা হইলো ইউনিকোড, আমি লিখে দেখাই, ইউনিকোড, আর একটা হলো এনসি। এই দুই ধরনের কোডিং সিস্টেমে হচ্ছে বাংলা টাইপগুলো লেখা হয়। আমরা যারা বিজয় লিখি তারা ডিফল্ট ভাবে এনসি কোডিং এ লিখি, যারা অব্র কিবোর্ড, মায়াবী কিবোর্ড ব্যবহার করেন তারা ডিফল্ট ভাবে ইউনিকোডে করেন। এখন সমস্যাটা কোথায়, ইউনিকোড কোনো লেখা এনসির ফন্টে সাপোর্ট করে না, এনসির কোনো ফন্ট ইউনিকোড ফন্টে সাপোর্ট করে না। তো এটা হচ্ছে ফন্টের ব্যাপার, টাইপিং সফটওয়্যারের ব্যাপার, একটু গোলমেলে আছে। ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করেন, আস্তে আস্তে বুঝবেন। সুতন্নি নাম শুনছেন আপনারা, সুতন্নি এমজে নাম শুনছেন? সুতন্নি এমজে কেউ নাম শুনছেন? না। বাংলাদেশের জি পপুলার শুনেছি। একটা ফন্টের নাম হলো সুতন্নি এমজে। এটা একটা জি এনসি, জি। এটা একটা এনসি ফন্ট। আবার বৃন্দা, কালপুরুষ এগুলো হলো ইউনিকোড ফন্ট। এখানে বোঝার ব্যাপার হলো এইটা, আমি যদি এটা না বুঝি সমস্যাটা কি হবে, আমি একটা কম্পিউটারে লিখতেছি, ভালো মতো কাজ করতেছে, যখন ওইটা পেন ড্রাইভে প্রিন্ট করতে নিয়ে গেছি আর এটা কাজ করে না, অথবা আমার অন্য কম্পিউটারে চলে না, অথচ আমার কম্পিউটার ঠিকঠাক মতো চলে। এটা জাস্ট ফন্ট বোঝার ব্যাপার। আপনি যদি এনসি ইউনিকোডটা বুঝে যান তাহলে আপনার ফন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তা আমার ওই ভিডিওটাতে এটা বিস্তারিতভাবে দেওয়া থাকবে, ফন্ট জিনিসটা কি,
অনলাইন থেকে কিভাবে ইনস্টল করতে হয়, কোন সাইট থেকে ডাউনলোড করবেন সুন্দরভাবে, যেহেতু এটা এক্সট্রা লিসন, তো এটা আমি ওটার ভিতরে আলাদা করে দিয়ে দিব, আপনারা গ্রুপে ফন্ট রিলেটেড এই ভিডিওটা পাবেন। সামনে যাই, এরপর ফন্টের সাইজ আমরা ছোটো বড়ো করতে পারবো, এখানে ম্যাক্সিমাম 72 পর্যন্ত আছে। তো এইসবের থেকে বেটার হলো শর্টকাট হলো বেস্ট। শর্টকাট পদ্ধতি দিয়ে আমরা কিভাবে করতে পারি, CTRL মানে কন্ট্রোল প্লাস ব্র্যাকেট। যদি আমরা কন্ট্রোল প্লাস ব্র্যাকেট ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট যদি শুরুরটা দেই তাহলে ফন্ট বড় হবে, শেষেরটা দিলে ছোট হবে। এই দেখেন সিলেক্ট করলাম, ইচ্ছা মতো বাড়াইতে পারবো, ইচ্ছা মতো কমাইতে পারবো, কোনো রকম প্যারা নাই। এখানে তো অনেক প্যারা আছে, এই জায়গায় কোনো প্যারা নাই, একদম সিম্পলি করা যায়, এটাই বেস্ট। আর যারা টাইপিং করেন, যারা এই শর্টকাট জানেন, তারা দেখবেন এইটাই ব্যবহার করেন, আর যারা জানেন না তারা এখন থেকে এই পদ্ধতি ব্যবহার করবেন, ফন্ট ছোট বড় করার পদ্ধতি। সামনে যাই, এরপর হলো এখানে BIU লেখা বোল্ড করার জন্য কোনো লেখা সিলেক্ট করে আমরা চাইলে বোল্ড ইটালিক করতে পারবো। সব ফন্ট বোল্ড সাপোর্ট করে না, তা আমি ফন্টটা চেঞ্জ করে নেই, এইটা সাপোর্ট করে বোল্ড। মনে রাখবেন সব ফন্ট কিন্তু বোল্ড হয় না, সব ফন্ট কিন্তু ইটালিক হয় না, সব ফন্ট কিন্তু আন্ডারলাইন হয় না। আচ্ছা, লেখাকে একটু মোটা করার জন্য বোল্ড ব্যবহার করা, কেন মোটা করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য, যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাটস ইট। লেখাকে ইটালিক করা যেতে পারে, ইটালিক, লেখাটা একটু কাত হবে। আন্ডারলাইন করতে পারি লেখার নিচে দাগ দেওয়ার জন্য, কন্ট্রোল বিতে বোল্ড, কন্ট্রোল আইতে ইটালিক, কন্ট্রোল ইউতে আন্ডারলাইন, একবারে সব ক্লিয়ার। বোল্ড ইটালিক আন্ডারলাইন, যেটা একবার করছেন বোল্ড, ওটাকে আবার বোল্ড করলে এটা আনবোল্ড হবে, মানে সুইচ সিস্টেম, একবার অন আবার অফ। তারপর এখানে আছে স্ট্রাইক থ্রো, লেখাকে কেটে দেওয়ার জন্য আমরা স্ট্রাইক থ্রো ব্যবহার করি, যে লেখাকে আমরা কেটে দিছি। যদি বলেন ভাই কেটে দেবো কেন, লেখা তো লিখবো, আবার কাটার কি আসলো, হ্যাঁ ভাই কাটারও অনেক কিছু আছে, যেমন daraz.com-এ ঢুকেন, লেখা আছে প্রাইস 900 টাকা, পরে কেটে দিয়ে লেখা আছে যে 900 টাকা না, এটা 800 টাকা। তো এই যে কেটে দেওয়ার বিষয়টা, এটাকে এখানে বলা হয় স্ট্রাইক থ্রো। তারপরে আমি লিখলাম A+, হয় নাই, A2 হয়েছে, এই 2টাকে আমি চাইলে উপরে বা নিচে সেট করতে পারি। উপরে দিলে বলা হয় সুপার স্কিপ, এই যে কোনায় চলে গেল, A², এবার A² হয়েছে। আবার নিচেও দেওয়া যায়, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, অনেক মৌলিক পদার্থের সংকেত এরকম নিচে থাকে, তো আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি, সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এখন যদি বলেন ভাইয়া ম্যাথামেটিক্যাল কাজ কি এইগুলো দিয়ে করে, না এটা দিয়ে করে না, এটা ইনসার্ট মেনুর একদম শেষে ইকুয়েশন আছে, ইকুয়েশন দিয়ে করে, ম্যাথমেটিক্স সব কিছু এখানে আছে, জাস্ট বোঝানোর খাতিরে বললাম। উপরেরটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস সমান সমান, কন্ট্রোল চেপে ধরে সমান সমান প্রেস করলে হবে সাবস্ক্রিপ্ট, কন্ট্রোল শিফট সমান সমান দিলে হবে সুপার স্ক্রিপ্ট। প্রত্যেকটা শর্টকাট বলে দিচ্ছি, নোট করে নেবেন, প্রয়োজন হলে লিখে রাখবেন, লিখে রাখাটাই বেস্ট। তারপর এখানে লেখার কালার চেঞ্জ করার জন্য এখানে ফন্ট কালার আছে, এটাকে বলা হয় টেক্সট কালার বা ফন্ট কালার, লেখার কালার চেঞ্জ হবে। আর এই পাশেরটা হলো হাইলাইটিং কালার, এইটা দিয়ে আপনি লেখার নিচে একটা হাইলাইটিং কালার সেট করতে পারবেন। আর স্মার্ট বড় যে ভার্সনগুলো, আপডেট ভার্সনগুলোয় এখানে ওয়ার্ড আর্টের মতো করে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে, যেটা দিয়ে লেখাকে ইফেক্ট দেওয়া যায়। এটা মূলত ইনসার্ট মেনুর ভিতরে এই ওয়ার্ড আর্টের ভিতর থেকে আমরা করি। ওয়ার্ড আর্টার এটা প্রায় সিমিলার, এটা লাইনের টেক্সট হিসাবে হয় আর এটা ছবি হিসাবে হয়, এই হলো পার্থক্য। তো এটা সব ভার্সনে নাই, এই জন্য এটা আপাতত বাদ দিলাম। মানে ইনসার্টের ভিতর সব ভার্সনে আছে, কিন্তু হোমের ভিতর এইটা সব ভার্সনে নাই। তো যাই হোক, আমি একটা লেখাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, লেখার পরিবর্তন করলাম, ফন্ট মডিফাই করলাম, অনেক কিছু করলাম। এখন অনেক কিছু করার পর যদি মনে হয় আমার অনেক কিছু লাগবে না, আমার সলিড টেক্সটটা দরকার, তাহলে ওরা আবার একটা অপশন রাখছে যেটা নাম হলো ক্লিয়ার ফরম্যাটিং। আমি সব লেখাকে একদম নর্মাল, একদম শুরুতে যেরকম ছিল আমি তেমন করে ফেলতে পারবো এই ক্লিয়ার ফরম্যাটের মাধ্যমে। একদম ধোয়া মোছা ক্লিন হয়ে গেছে, যা ছিল। এটা যদি আমি না জানি তাহলে কি করতে হবে, আমাকে একবার বোল্ডে ক্লিক করতে হবে, একবার ইটালিক, আন্ডারলাইন, এরকম অনেক কিছু করতে হবে। কিন্তু এটা জানা থাকার কারণে একবার ক্লিক করলে আমি একদম নিট অ্যান্ড ক্লিন পাবো। অনলাইন থেকে আমরা অনেক সময় কপি করব, অনেক সময় পিডিএফ ফাইল থেকে কপি করব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে, অনেক সময় ছবি টবি চলে আসে, আমার তো দরকার নেই সব, আমার শুধু লেখার দরকার। তো সেক্ষেত্রে পেস্ট স্পেশাল তো আমরা শিখলাম, এটার পরেও আবার চাইলে ক্লিয়ার ফরম্যাট ব্যবহার করতে পারবো। এটার শর্টকাট আছে,
সুন্দর শর্টকাট দিয়ে করা যায়। শর্টকাট হলো কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার প্রেস করলে সব একবারে ক্লিন হবে। এটা গেল ফন্ট সেকশনের মোটামুটি ব্যবহার। এরপর হলো আমাদের প্যারাগ্রাফ সেকশনের ব্যবহার। আমি এখানে লিখলাম বায়ো ডেটা। এখন বায়োডাটা মূলত হয় সেন্টারে, মাঝখানে। এখন এই লেখা কোন দিক থেকে হবে, লেখা কোন দিক থেকে কোন দিকে ইনক্রিমেন্ট করবে, সেটার জন্য অ্যালাইনমেন্ট সেট করা যায়। অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট রাইট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট জাস্টিফাই। লেফট মানে হলো বাম দিক থেকে ডান দিকে। এখন বেসিক্যালি ইংরেজি আমরা বাম দিক থেকে ডান দিকেই লিখি, এমনকি বাংলাও আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু আরবি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে। তার মানে বিশ্বের সবার অ্যালাইনমেন্ট লেফট না, কিছু দেশের অ্যালাইনমেন্ট রাইটও হতে পারে। আমার জানার মতে অ্যারাবিক, আর কোনো ভাষা আছে কিনা আমার জানা নাই। তো এটা আমাদেরও প্রয়োজন হতে পারে। আমি বায়োডাটা লিখবো, অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম। এখন লিখবো নেম, এটা তো আর আমি বাম মাঝখানে লিখবো না, এটা লিখবো বামে। তো অ্যালাইনমেন্ট লেফট, এবার বাম দিক থেকে ডান দিকে আসতেছে। অনেক লিখছি, লেখা শেষ, এবার নিচে ডেটটা লিখবো, ডেটটা আবার লিখবো ডান সাইডে। অ্যালাইনমেন্ট রাইট, এবার এখানে ডেট লিখলাম। তার মানে অ্যালাইনমেন্টের বিষয়। এখন এটা যদি না বুঝেন তাহলে অনেক কষ্ট হবে। কিভাবে কষ্ট হবে? অনেককে দেখছি এরকম, সে অ্যালাইনমেন্ট সেন্টার জানে না, সে বায়োডাটার সামনে আইসা ঠেলতেছে স্পেস বার দিয়ে, ঠেলতে 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 100 বার প্রেস করে সে মাঝখানে নিয়ে আইছে। এত ঠেলাঠেলির দরকার কি? আপনি ভেরি সিম্পলি ক্লিক করে অ্যালাইনমেন্ট সেন্টার দিছেন, কাজ শেষ, এক ক্লিকের কাজ। তো এই অ্যালাইনমেন্ট 3 ধরনের, যেটা বললাম মাস্ট বি আমাদের ব্যবহার করতে হবে। কন্ট্রোল এল এ লেফট, কন্ট্রোল আর এ রাইট, কন্ট্রোল ই তে সেন্টার, ই ই নট সি। সেন্টারে কিন্তু সি হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু সি না, ই। কন্ট্রোল এল এ লেফট, কন্ট্রোল আর এ রাইট, কন্ট্রোল ই তে সেন্টার। আরো একটা অ্যালাইনমেন্ট আছে যেটা নাম হলো অ্যালাইনমেন্ট জাস্টিফাইড। আমার সোনার বাংলা, আমি বোঝানোর জন্য এখানে কিছু লেখা লিখলাম। এখন এই লেখার ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখাটা সিলেক্ট করে দেখা যাচ্ছে বাম সাইড সমান আছে। কেন? অ্যালাইনমেন্ট লেফট, লেখাগুলো বাম দিকে ঝুঁকে আছে। যদি অ্যালাইনমেন্ট রাইট দেই, ডান দিক সমান, বাম দিকে লেখাগুলো সমান নাই। আর যদি অ্যালাইন সেন্টার দিই, কোনো দিকেই লেখা সমান নাই, এখানে বেশি এখানে কম, অ্যালাইনমেন্ট ঠিক নাই। কিন্তু যদি অ্যালাইনমেন্ট জাস্টিফাইড দেই, এই পাশে সমান, এই পাশেও এক্স্যাক্টলি সমান হয়েছে। এখানে লাইন 2 লাইন এই জন্য সমান হয় না, দেখেন এবার পুরোটাই সমান হয়েছে। এটাকে বলা হয় অ্যালাইন জাস্টিফাই, যেটা আমরা পেপার পত্রিকায় দেখি যে একদম লম্বা করে লেখা, কোনো আশেপাশে কোনো লেখা এদিক সেদিক হয় নাই। বা আমাদের 2-3 লাইন 4 লাইন 5 লাইন প্যারা যদি হয়, তখন আমরা ব্যবহার করি জাস্টিফাই। তাহলে লেফট, এল ই আর জে, যেতে হলো জাস্টিফাই। তারপরে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে যেটা নাম হইলো লিস্ট। আমরা কোনো লেখা তালিকা শো করতে চাইলে লিস্ট ব্যবহার করতে পারি। নাম দিলাম আজাদ, 2 নম্বর হলো রহিম, তারপর দিলাম করিম। এই যে যে লিস্ট লিখলাম, এইটাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলা হয় বুলেট লিস্ট বা বুলেটেড লিস্ট। 2 ধরনের লিস্ট হইতে পারে, একটা হলো বুলেট লিস্ট আর একটা হলো নাম্বারিং লিস্ট বা নাম্বারের লিস্ট। তো আমি এখানে বুলেটের ভিতরে আবার অনেক ভ্যারাইটিস আছে, এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি ভ্যারাইটিসগুলো দিতে পারবেন। না, আমার আসলে এইগুলো দরকার নাই, আমি চাচ্ছি এখানে নাম্বারিং হবে, কাউন্টিং হবে। তাহলে আমি এখানে 1 2 3 দিতে পারি, এবিসিডি দিতে পারি, রোমান সংখ্যা দিতে পারি। কাউন্টিং হলে সেটাকে বলা হয় নাম্বারিং লিস্ট, যদি কাউন্টিং না হয় কোনো সিম্বল থাকে তখন সেটাকে বলা হয় বুলেট লিস্ট। আশা করি বুঝতে পারছেন। এই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এগুলো আমাদের অন্যান্য ক্লাসের সাথে কানেক্টেড, এগুলো আস্তে আস্তে আমরা শিখব। যা আলোচনা হয়েছে তার ভিতরে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলেন। জি ভাইয়া, ওই আপনি প্রথম দিকে বলছিলেন না ওই যে ফাইবারে না আপওয়ার্কে যে কিসের বিট করা $1-2, আমি তখন এই বিষয়টা বুঝি নাই। এটা আমাদের আসলে 2 নম্বর ক্লাসে আলোচনা। আমরা $1-2 ইনকাম করতে পারি কোনো রকম কম্পিটিশন ছাড়াই। মানে ধরেন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এইসব সাইট তো কম্পিটিশনের মার্কেট প্লেস। ফাইবারে আপনি বিশ্বের সব থেকে প্রফেশনালও যদি হন, আপনার গিগ বা আপনার প্রোফাইল কোনো রকম ভেরিফিকেশন ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করছেন, সেইটা আসলে একটা
সেলার প্রোফাইল না, বায়ার প্রোফাইল। মানে আপনি ফ্রিল্যান্সিং করতে চান নাই, কাউকে হায়ার করতে গেছেন, এইটাই কিন্তু হয়। ফাইবারে যারা আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন মনে রাখেন এই অ্যাকাউন্ট কিন্তু সেলার অ্যাকাউন্ট না, মানে আপনি ফ্রিল্যান্সিং করতে যান নাই, সেই অ্যাকাউন্টই আপনাকে দিবে। তো ওই অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি যে ফ্রিল্যান্সিং করতে চান এটার জন্য আপনাকে একটা সেন্ড করতে হবে, প্রোফাইল সেন্ড করতে হবে যে আমি এখন সেল করতে চাই, আমার স্কিলটাকে সেল করতে চাই। এখন এইটা সেন্ড করার পরে আপনাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা ফাইবারের ব্যাপার, এটা আপনার আর আমার হাতে নাই। তো এইটা সময় সাপেক্ষে। তো এইসব মার্কেট প্লেস সময় দিয়েই করতে হয়। তো এইটা বাদেও আমরা কিছু ছোটোখাটো মাইক্রোটাস্কিং সাইট, যেখানে ছোটোখাটো সার্ভে, অ্যাপ ইনস্টল, ইউটিউবের কিছু ভিডিও ওয়াচ টাইম দেখেও আমরা ছোটোখাটো ইনকাম করতে পারি। এগুলো প্রফেশনাল না, কিন্তু এই মুহূর্তে তো আমরাও প্রফেশনাল না। আমরা একটু একটু এগুলো করি, ধৈর্য বাড়াই, স্কিল ডেভেলপমেন্ট করি, $10-20 $50 উইথড্র করি। এইটার জন্য আমরা মাইক্রোটাস্কিং কিছু সাইট দেখাবো, বাট এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন? আর ভাইয়া যদি এখানে থেকে ক্লাস করে যদি ভালো স্কিল ডেভেলপ করতে পারি তাহলে কি আপনাদের টিমের সাথে কাজ করা যাবে? আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন, আমাদের অনেক গাইডলাইনও আছে, আপনি যদি সেই গাইডলাইনটা ফলো করেন আপনি দেখবেন যে আপনি এতটুকু সাকসেস হইতে পারতেছেন ইনশাআল্লাহ। আমাদের টিমে, আমার টিমও আপনি জয়েন করতে পারবেন। আমার টিমের সাথে আপনাদের পরিচয় করাই দেই। আমি যদিও ডিজিটাল আইটির একজন আহ, কি বলে এইচআরএম ডিপার্টমেন্ট, টিচার ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, এটা বাদও আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড, তারপরে অনেকগুলো ইনস্টিটিউটের সাথে কানেক্টেড, অনেকগুলো এজেন্সির সাথে কানেক্টেড। এখন বর্তমানে আমি যে টিমটা নিয়ে কাজ করতেছি সেটা নাম হলো ওয়েবম্যান। ওয়েবম্যানটা হলো যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট প্লাস ডিজিটাল মার্কেটিং প্লাস কন্টেন্ট রাইটিং এগুলো নিয়ে কাজ করছে তাদের জন্য এই টিমের সাথে আমি কাজ করতেছি। তো এই টিমে নতুন কিছু মানুষকেও অ্যাড করা হবে অথবা আপনাদের কিছু গাইডলাইনও দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি শেষের দিকে ইনশাল্লাহ জয়েন করব, যদি আমি সব ক্লাস করতে পারি তো ভালো, আর না হলে শেষের দিকে 3-4টা ক্লাসে আমি ইনশাল্লাহ অ্যাড হব। মানে আমার যদি স্কিল ভালো থাকে তাহলে আপনাদের টিমে কাজ করতে পারবো, সেটাই তো? রাইট, রাইট, এই সুযোগ থাকবে আপনাদের। আচ্ছা, এবার আর কোনো কোয়েশ্চেন আপনাদের আছে কিনা? আজকের পর থেকে ক্লাসের যাবতীয় আপগ্রেড আপনারা কিন্তু এই গ্রুপেই পাবেন, যে গ্রুপে আপনারা ছিলেন। এই গ্রুপে আপনারা ক্লাসের লিংক, আদার সব কিছু আপনারা এখানেই পাবেন। কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি শেষ করতে পারি বলেন? স্যার, আমি ক্লাসের ভিডিওটা কোথায় পাবো? এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাই পাবেন। এই যে দেখেন এই গ্রুপে তো এই যে ক্লাসের লিংক, তার আগের ক্লাসের পোস্ট, তার আগের ক্লাসের রেকর্ডিং সব এখানে দেওয়া আছে, একটা গ্রুপের ভিতরেই সব পাবেন। আচ্ছা স্যার, আর একটা বিষয়, এখানে যা দেখালেন সব তো ল্যাপটপ বা কম্পিউটার দেখি, কিন্তু আমাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই তারা কিভাবে কি করবো? আপনাদের জন্য আমি হচ্ছে তাহলে আমাকে একটু নক দিয়েন, আমি গ্রুপটা করতেছি, আপনি আমাকে নক দিয়েন। গুগল ডক্স এর মোবাইল দিয়ে কিভাবে করে এগুলো নিয়ে আমাদের কিছু সাপোর্ট ভিডিও করা আছে, এটা আমি দিয়ে দিব। ওকে স্যার স্যার। আমি তো কোনোভাবেই মানে ওই অ্যাপসটা ইনস্টল করতে পারছি না। এমএস ওয়ার্ড হ্যাঁ, ওয়ার্ড কোথা থেকে সার্চ করছেন, এক্স। কিভাবে ট্রাই করছেন সেটা বলেন। স্যার আমি তো গ্রুপ থেকে ওই যে আপনি লিংক দিলেন না, হ্যাঁ, ওনার লিংক দিছে ওইখান থেকেই ইনস্টল করছি, বাট তাহলে আসে না। আচ্ছা, এই যে তো আমি বললাম যে আপনি কি এখান থেকে ট্রাই করছেন, আমি যে এখান থেকে বললাম। জি, না না না, ওইখান থেকে ট্রাই করি। এখান থেকে করেন, এখানে তো অনেক ভার্সন আছে, একটা না হলে আরেকটা করবেন। আরো একটা সমাধান দেই, আমি এটা লিংকটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনি এখন এই লিংকটা নোট করে নেন। লিংকটা কিন্তু থাকবে না, এই লিংকটা দিয়ে দিছি দেখেন। আরো একটা পদ্ধতি বলি আপনাদের, যদি আপনারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, ব্রডব্যান্ড ইন্টারনেট যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যাদের কাছ থেকে নেট নিচ্ছেন, ইন্টারনেট নিচ্ছেন, তাদেরই একটা এফটিপি সার্ভার থাকে। এফটিপি সার্ভারে ফাইলগুলো যা আমরা ব্যবহার করি, অনেক ফাইল এখানে দেওয়া থাকে, মানে লাইভ দেওয়া থাকে। আমি যেমন ডট ইন্টারনেট, ঢাকার ডট ইন্টারনেট ব্যবহার করতেছি, তো এদের সার্ভার সম্ভবত এইটা হতে সার্ভার, এই সার্ভারটা একদম লাইভ সার্ভার, একটা ফোল্ডার, মানে কি হয়েছে যে সফটওয়্যারগুলো ওনাদের ক্লায়েন্ট ব্যবহার করতে পারে সব ওনারা এক জায়গায় ডাউনলোড করে একটা লিঙ্ক দিয়ে দিছে আপনার, অ্যাজ লাইক গুগল ড্রাইভের মতো। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি যাদেরটা ব্যবহার করছি তারা আমাকে এই লিঙ্কটা দিছে, এফটিপি সার্ভার। এখানে আমি সফটওয়্যারের ভিতরে গেলে
দেখেন যত সফটওয়্যার হইতে পারে যা আমার লাগতে পারে ওরা এই সব এখানে দিয়ে দিছে। আমি এখানেও কিন্তু স্যার লিঙ্কটা কোথায় পাঠাইছেন? না, এই যে আপনার এটা লিঙ্ক কিন্তু পাঠাই নাই আমি, কিন্তু এই যে আগে যেটা দেখেছিলাম টোটাল ক্লাস ওখানে গুগল মিটে পাঠাইছি। গভর্নমেন্ট। আচ্ছা, আর এই এই আপনি আপনি যে নেট ব্যবহার করছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কোনো ফাইল সার্ভার আছে, তাহলে আপনাকে এরকম একটা লিঙ্ক দিবে, আপনি সেই লিঙ্কটা দিয়ে এখানেও ট্রাই করে দেখতে পারেন। এখানে মাত্র মানে 1-2 মিনিটের ভিতরে একটা বড় বড় সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়। দেখেন অফিস সফটওয়্যার, দেখেন এখানে যা যা লাগতে পারে দেখেন ওরা সব এখানে দিয়ে দিছে। আমার কষ্ট করে কিন্তু আমার এখান থেকে ডাউনলোড না করে আমি এখান থেকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ডাউনলোড করে নিতে পারতেছি। যদি আপনাদের এফটিপি সার্ভার থাকে তো ভালো, আর না হলে তো পদ্ধতি আরো বলে দিলাম। একটা কাজ করে নাই বাদ দেন আরেকটা ইনস্টল করবেন, এটা বাদ দেন হয় না আরেকটা। আমি তো বলতে পারবো না কোনটা আপনার কম্পিউটারের জন্য স্যুট করবে, বুঝতে পারছেন ভাই কি? আমার ওইটা প্রবলেম ছিল, পরে আমি গুগল থেকে ওই যে WPS অফিস আছে না, ওইটা ডাউনলোড করে নিছি। আচ্ছা ওইটা আমি সব সমাধান ওইটা বলে দিলাম। এবার আপনাদের স্যার আমি তো পাচ্ছি না। আমি তো আপনাকে লিংক দিলাম, এইটা কি ঢুকছেন আপনি? এটা তো আমার সামনে স্ক্রিন শেয়ার করতেছি আমি লিংকটা পাচ্ছি না। এই লিংকটা আপনি ঢুকলে দেখতে পারবেন। স্যার গ্রুপে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি এখন এখানে আরেকটা জিনিস শেয়ার করতেছি, এটা হলো আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক। সবাই এই লিংকটা জয়েন করেন, জয়েন করলেই সবাই দেখতে পারবেন। জি স্যার, ওইটা বেস্ট হবে। আপনারা একে অপরকে একটু হেল্প করেন। ভাইয়া ল্যাপটপে বা কম্পিউটারে অলরেডি যে এমএস ওয়ার্ডটা থাকে ওইটা দিয়ে কি কাজ করলে হবে না? দেখুন আপনি তো এমএস ওয়ার্ড জানেনই অলরেডি, আপনার আরো এক্সট্রা লাগবে এমন তো কোনো কন্ডিশন নাই। দেখবেন যে ও সব আচ্ছা, আমার তো ফার্স্টে এমনিতে একটা ছিল, পরে যখন 19 দেওয়া হয়েছে দেন আমি ওইটা ডাউনলোড করি অ্যান্ড দেন এই প্রবলেমটা আবার হয় যে ওই অপশনটা আমার সাপোর্ট করছে না আমার ফোনে। সমস্যা নেই, আপনি আমাদের প্রোফাইল দেখেন, প্রোফাইলে যেটা করবেন ওইটা করবেন। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা সবাই ফেসবুক গ্রুপে চলে যান। এই ফেসবুক গ্রুপের ভিতর সর্বশেষ লাস্ট যে পোস্ট, এই পোস্টের ভিতরে একটা লিংক দেওয়া হয়েছে, সাপোর্ট গ্রুপের লিংক দেওয়া হয়েছে। আমি এটা এখানেও দিয়ে দিচ্ছি, আপনারা কানেক্ট হয়ে নেন। এই যে সাপোর্ট, এটা ক্লিক করলেই আপনারা এটা জয়েন হতে পারবেন। একটা মেসেঞ্জার গ্রুপের লিংক এটা। আমি এইটা গুগল মিটেও দিয়ে দিলাম, এখনই জয়েন হয়ে নেন। এই লিংকটা ক্লিক করলেই জয়েন হতে পারবেন। সবাই জয়েন রিকোয়েস্ট পাঠান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে হোপফুলি দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকবেন। ক্লাসের হোমওয়ার্ক আজকে হলো এমএস ওয়ার্ডের অফিশিয়াল বেসিক আলোচনা, এবং আরেকটা হোমওয়ার্ক আপনাকে সবাইকে দেই, একটু খেয়াল করে, অনেক লিংক দিচ্ছে আমি জানি না আপনারা মনে রাখতে পারবেন কিনা। আরেকটা লিংক আমি দিচ্ছি আপনাদের, এই লিংকটা হলো ফাইল ডট ডিজিটাল আইটি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের। এখানে একটা অফিসের 2007-এর একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে যদি আপনারা সামনে রাখেন অথবা পড়েন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। এখানে লেখা আছে সবকিছু, পিডিএফ এ লেখা আছে। কোথায় যাইতে হবে? এই লিংকে আমার ক্লাসের সব রেকর্ড হচ্ছে, রেকর্ডও পাবেন। তামান্না ম্যাডাম মিউট করে নেন, অনেক সাউন্ড আসে এই যে এইটার কারণে। আচ্ছা জি স্যার। আচ্ছা, এই ফাইলটা প্রিন্ট করে যদি সামনে রাখতে পারেন আরো ভালো। মাত্র 10 পেজ, প্রিন্ট করতে গেলে 70-80 টাকা লাগবে, এর বেশি লাগবে না। সাদা কালো করলে 30-40 টাকা লাগবে। অফিস 2007 এর পিডিএফ ফাইলটা এখানে আছে, আমি সেইটা আমাদের মেইন গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা ফেসবুক গ্রুপটা শেয়ার করে দিই। রিফাত মুন্সি, মুসফিরাত জামান, এই দুইজনকে পাইছি আমি, আর কাউকে পাই নাই। ভাইয়া আমি তো মানে আমি জয়েন তো আমি তো লিঙ্ক পাচ্ছি না, আমি তো লিঙ্ক পাচ্ছি না। জয়েন হতে পারছি না, মানে কোনো লিংকের যে একটা নীল কালারই আসে না, ওইটা তো আসেই নাই। স্যার আমি তো অ্যাড হইতে পারতেছি না। হ্যাঁ আমিও জয়েন হতে পারছি না।
স্যার আমি কাউসার ভাই ফেসবুক গ্রুপটায় যান, যে রিলোড দেন, রিলোড দিলে দেখবেন এই যে ক্লাসের যে লিংকটা দিলাম তার উপরেই হচ্ছে 4 to 5 সাপোর্ট গ্রুপের লিংকটা এখানে দেওয়া আছে, এখানে না এইটা ক্লিক করলেই হবে। জি তারপর যদি ক্লিক না হয়, করছি কিন্তু হয় না। আচ্ছা তারপর না হলে আমাকে নক দেন, আমার আইডিতে নক দেন। জি জি, আপনাকে নক দিছি দেখেন। মেসেজ দিয়েছি আপনি চেক। এই যে লিংক দিয়ে দিলাম। ঠিক আছে, যারা জয়েন করে নাই যদি তাও জয়েন করতে না পারেন আমাকে ইনবক্সে নক দেন, আমি জয়েন করে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।